আমার প্রথম বাচ্চাটা হওয়ার ৩ দিনের মাথায় যখন স্বামী ঘরে নতুন বউ নিয়ে আসে, তার ৩ মাসের মধ্যে আমার দ্বিতীয় বিয়ে ঠিক হয় র্যাব ব্যাটালিয়নের অধিনায়ক পিয়াস সুলিভানের সাথে। তাও সেই মানুষটার সাথে যার সঙ্গে পূর্বে আমার বিয়ে ঠিক হয়েছিল এবং যাকে ডুবিয়েই আমি প্রেমিকের হাত ধরে পালিয়েছিলাম। হাসপাতালে সেই বিশ্রী কা-কা করা অ্যান্টিসেপটিকের গন্ধটা তখনো আমার গায়ের চামড়ায় সেঁটেছিল। প্রসবের অসহ্য যন্ত্রণা শরীর থেকে পুরোপুরি যায়নি। ৩ দিন হলো মাত্র বাচ্চাটাকে কোলে নিয়ে ঘরে ফিরেছি। বিছানার এক কোণে ছোট্ট একটা খাতার গোলকের ভেতর আমার ৩ দিনের সন্তান ঘুমাচ্ছে। নিঃশ্বাস ফেললে ছোট্ট বুকটা ধুক ধুক করে উঠছিল। ঠিক সেই মুহূর্তে ঘরের দরজায় একটা হালকা শব্দ হলো। দরজা ঠেলে ভেতরে ঢুকলো আমার স্বামী আরিফ। তার পরনে চকচকে শেরওয়ানি, মুখে এক ধরনের সস্তা বিজয়ের হাসি, আর তার হাতে ধরা দাঁড়িয়ে আছে লাল বেনারসি পরা তানিয়া। তানিয়া আমার খালাতো বোন। আরিফ দরজার পাশে দাঁড়িয়ে পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করলো। খুব সাবলীল ভঙ্গিতে একটা লাইটার জ্বেলে সিগারেটটা ধরিয়ে দোয়া চাইলো আমার দিকে। তারপর অত্যন্ত সাধারণ গলায় বলল, মৌরি, তানিয়াকে আজ বিয়ে করে নিয়ে এলাম। ও এখন থেকে এই বাড়ির ছোট বউ। তোমার তো শরীর ভালো না, এখন থেকে সংসারের যাবতীয় কাজ ওই দেখবে। আমার বুকের ভিতর কিছু একটা ভেঙে চুরমার হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার, কোনো শব্দ হলো না। আমি এক ফোঁটা চোখের জল ফেললাম না। যে আরিফের প্রেমে অন্ধ হয়ে আমি নিজের নামজাদা তালুকদার পরিবারকে এক নিমিষে পর করে দিয়েছিলাম, বাবার পছন্দের বরকে পাত্তাই না দিয়ে এক রাতে খালি পায়ে পালিয়ে এসেছিলাম, সেই আরিফের আজ আমার ৩ দিনের বাচ্চার সামনে দাঁড়িয়ে আরেকটা মেয়েকে বউ করে নিয়ে এলো। আমার চুপ করে তাকা দেখে আরিফ আবার দোয়া ছেড়ে বলল, কিছু বলবে না? আমি শুধু ৩ দিনের শিশুটার গালে একটা হাত রাখলাম। সেদিনের পর আর ওই ঘরে আমার থাকা হয়নি। খবর পেয়ে আমার বাবা আর ভাই গাড়ি নিয়ে এসে আমাকে তুলে নিয়ে গেলেন। আমার যাওয়ার সময় দেখলাম আরিফ আর তানিয়া বারান্দায় দাঁড়িয়ে চা খাচ্ছে। তাদের হাসির শব্দ পর্যন্ত শোনা যাচ্ছিল। পরের ৩টি মাস কিভাবে কাটলো তার কোনো হিসাব আমার কাছে নেই। দিন আর রাতের তফাৎ ভুলে গিয়েছিলাম। খালি চোখ মেলে সিলিং এর দিকে তাকিয়ে থাকতাম, আর পাশে শুয়ে থাকা বাচ্চাটার মাঝে মাঝে কেঁদে উঠলে তাকে দুধ দিতাম। ঠিক ৩ মাসের মাথায় এক বিকালে আমার ঘরের দরজায় এসে দাঁড়ালেন বাবা। ওনার হাতে একটা বাড়ি চায়ের কাপ, ওনার চোখ দুটো লাল। বাবার স্বভাব হলো কোনো বড় খবর দেওয়ার আগে উনি খুব মনোযোগ দিয়ে চায়ের কাপে চুমুক দেন। আজও দিলেন। তারপরে বললেন, মৌরি, তোর বিয়ের পাত্র পাওয়া গেছে। আমি একটা শীতল হাসি হাসলাম। বাবা, আমার ৩ মাসের একটা বাচ্চা আছে, স্বামী পরিত্যক্তা মেয়ে। কার এত শখ জাগলো আমাকে গাড়ির উপর তোলার? বাবার চায়ের কাপটা টেবিলের উপর রাখলেন। খুব নিচু গলায় বললেন, পিয়াস, পিয়াস সুলিভান, র্যাব ব্যাটালিয়নের অধিনায়ক। ঘরের ভেতরটা মুহূর্তের মধ্যে যেন থমকে গেল। পিয়াস সুলিভান? ৩ বছর আগে যার সাথে আমার বিয়ের সমস্ত আয়োজন চূড়ান্ত হয়েছিল, যার বাগদানের দামি আংটিটা আমি ড্রেসিং টেবিলের উপর ছুঁড়ে ফেলে আরিফের বাইকের পেছনে উঠে বসে পালিয়েছিলাম। আমি অবিশ্বাস্য গলায় বললাম, উনি আমাকে বিয়ে করবেন? কিন্তু কেন? বাবা দীর্ঘশ্বাস ফেললেন। ওনার কণ্ঠস্বর কেমন যেন ভারী শোনালো। পিয়াস নিজেই খবর পেয়ে আমার কাছে লোক পাঠিয়েছিল। পরিস্থিতি আর সমাজ পরিবারের কথা ভেবে রাজি হলাম। বিয়ের রাতে কোনো আনন্দ উৎসব হলো না। অতি গোপনে কাজী ডেকে সই করিয়ে আমাকে পাঠিয়ে দেওয়া হলো পিয়াসের সরকারি বাংলোয়। বিশাল উঁচু সিলিং এর একটা ঘর। ঘরে আসবাবপত্র বলতে একটা বিশাল রাজকীয় খাট, একপাশে কতগুলো বইয়ের র্যাক, আর মাঝখানে একটা বড় মেহগনি কাঠের ড্রেসিং টেবিল। ঘরের বাতাসে দামি পারফিউমের চেয়ে বেশি বেশি বেড়াচ্ছে কড়া মদের আর চাউমিনের সিগারেটের জাজালো গন্ধ। কাঠের দোলনায় আর ৩ মাসের বাচ্চাটা ঘুমাচ্ছে। আমি বাড়ি কাঞ্জিবরম শাড়িটা সামলে কাঠের এক কোণে জড়সড় হয়ে বসেছিলাম। হঠাৎ বারান্দার দিক থেকে ভারী বুটের শব্দ পাওয়া গেল। ঠাস করে দরজার ল্যাচ খুলে ভেতরে ঢুকলো পিয়াস সুলিভান। পরনে র্যাবের অলংকৃত খাঁটি কাটি ইউনিফর্ম, তবে তার বোতামগুলো খানিকটা খোলা।
মাথার টুপিটা সে ছুঁড়ে মারল সোফার উপর। পিয়াস মানুষটা দেখতে দীর্ঘদেহের, চেহারার এক ধরনের বুনো আভিজাত্য আছে, কিন্তু ওনার চোখ দুটো রোদেল দুপুরের রোদের মতো তেতিয়ে দেওয়ার মতো লাল। বোঝাই যাচ্ছে উনি কাঁচের গ্লাসে বেশ কয়েক চুমুক মেরে এসেছেন। পিয়াসের হাতে পিয়াসের ডান হাতে একটা জ্বলন্ত সিগারেট। সে দৃঢ় পায়ে আমার দিকে এগিয়ে এলো। ঘরের আবহাওয়াটা মুহূর্তে ভারী হয়ে গেল। পিয়াস এসে থামলো ঠিক আমার গা ঘেঁষে। তার শরীর থেকে মদের কড়া গন্ধ আর দামি পারফিউম মিলেমিশে একটা মাখামাখি গন্ধ আসছিল। হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই পিয়াস শক্ত হাতে আমার চিবুক চেপে ধরলো। আঙ্গুলের চাপও এত তীব্র ছিল যে আমার মনে হলো আমার চোয়ালের হাড় ভেঙে গুঁড়ো হয়ে যাবে। যন্ত্রণায় আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। ওহো, চোখের পানি ফেলবে না মৌরি তালুকদার। পিয়াস ফিসফিস করে বলল। তার গলাটা বেশ ভাঙা কিন্তু ধারালো। এই চোখের পানি আমার বড্ড অপছন্দ। 3 বছর আগে যখন প্রেমিক পুরুষের হাত ধরে পালিয়েছিলে, তখন তো চোখ দিয়ে ভালোবাসার জোয়ার উঠেছিল, তাই না? আমি কোনো কথা বলতে পারলাম না। পিয়াসের হাতের ছাপ আরো বাড়লো। সে মুখের খুব কাছে নেমে এলো। তার জ্বলন্ত সিগারেটের ধোঁয়াটা সোজা আমার মুখে এসে ছাড়লো। কাশতে গিয়ে দম আটকে আসার জোগাড়। তুমি ভেবেছিলে পিয়াস সুলিভানের এক অপমানের দাগ বুকে নিয়ে সারা জীবন বসে থাকবে? পিয়াস ভয়ঙ্কর হাসি হাসলো। তুমি আমার অহংকারে আঘাত করেছিলে মৌরি। এখন প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট আমি তোমাকে মনে করিয়ে দিব তুমি কার অধীনে আছো। তুমি আমার কেনা বান্দি। আমি যেভাবে নাচাবো তোমাকে সেভাবেই নাচতে হবে। হঠাৎ হঠাৎ পিয়াস টান মেরে আমার কাঞ্জিভরণ শাড়িটা আঁচলটা কাঁধ থেকে কষিয়ে দিল। তার শরীরের সমস্ত বেপরোয়া ভাব যেন এক নিমেষে আমার উপর ঝাঁপিয়ে পড়তে চাইলো। সে আমার উপর নিজের আধিপত্য বোঝাতে বিন্দুমাত্র দ্বিধা করলো না। শক্ত বাঁধনে আমাকে নিজের বুকের সাথে পিষে ফেললো। সে চায় আমি যন্ত্রণায় ছটফট করি। সে চায় আমি বুঝি সে এখন আমার মালিক। আমার ভিতরটা ভয়ে আর অপমানে কেঁপে উঠছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম। কিন্তু ঠিক তখনই ঘরের কোণ থেকে একটা মিহি কান্নার শব্দ ভেসে এলো। আমি 3 মাসের শিশুটা জেগে উঠে কেঁদে ফেলেছে। শব্দটা পেতে পিয়াস যেন এক ধাক্কায় থামলো। আমার উপর থেকে তার উগ্র শরীরটা নিমেষেই সরে গেল। পিয়াসের মুখে সে ভয়ঙ্কর রাক্ষসে ভাবটা হুট করে কোথাও মিলিয়ে গেল। সে হাতের বাকি সিগারেটটা এক ছুটে পিষে নিভিয়ে দিল। তারপর আমার দিকে এক নজরে থমথমে চোখে তাকিয়ে হেঁটে গেল দোলনাটার দিকে। আমি শাড়ির আঁচলটা টেনে টেনে তুলে বয়ে বয়ে দেখলাম বয়ে বয়ে দেখতে লাগলাম। মনে হচ্ছিল এই বুঝি সেই লোকটা আমার বাচ্চাটার উপর কোনো রাগ ঝাড়বে, কিন্তু না। পিয়াস খুব আলতো হাতে দোলনা থেকে বাচ্চাটাকে কোলে তুলে নিল। যে শক্ত হাত দুটো একটু আগে আমার চিবুকটা ভেঙে ফেলার উপক্রম করছিল, সেই হাত দুটো এখন অতি সাবধানে তুলোর মতো নরম ভঙ্গিতে বাচ্চাটাকে বুকের সাথে আগলে ধরলো। পিয়াস বাচ্চাটার পিঠে আলতো করে চাপড়াতে লাগলো। মুখে একটা অদ্ভুত শীষ দেওয়ার মতো আওয়াজ করলো। একদম কাঁদতে হয় না, আমি আছি তো। বাচ্চাটা পিয়াসের বুকের কাপড়টা ছোট্ট হাতে দিয়ে আঁকড়ে ধরল। কিছুক্ষণের মধ্যেই তার কান্না থেমে গেল। পিয়াস ঘরের এক কোণে থাকা টলি থেকে আধখোলা মদের বোতলটা এক হাতে তুলে নিয়ে সোজা এক ঢোক গিলে ফেললো, কিন্তু আরেক হাতে বাচ্চাটাকে পরম মমতায় ধরে রাখলো যাতে একটুও ঝাঁকুনি না লাগে। তারপর সে আমার দিকে ঘুরে তাকালো। বাচ্চারা কেন যে এত কান্না করে? পিয়াজ সোফায় গিয়ে বসলো। এক হাতে বাচ্চাটাকে বুকের উপর শুইয়ে রাখলো আর অন্য হাতে ড্রেসিং টেবিলের উপর রাখা প্যাকেট থেকে আরেকটি সিগারেট বের করে ধরালো। কিন্তু খেয়াল করলাম যে ধোঁয়াটা ছাড়লো উল্টো দিকে, বারান্দা খোলা হওয়ায় বারান্দা খোলা হওয়ার দিকে, যাতে বাচ্চাটার গায়ে ধোঁয়া না লাগে। আমি অন্ধকারের দিকে তাকিয়ে খাটের কোণে বসে রইলাম। ঘরের আলো আঁধারিতে পিয়াস সুলিভানকে আমার এক পরম রহস্যময়ী প্রাণী মনে হলো। এদিকে যার চুয়াই শরীর আর মন যন্ত্রণায় নীল হয়ে যায়, অন্যদিকে যার বুকে আমার পিতিহীন বাচ্চাটা পরম নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। এই অদ্ভুত নরকে পিয়াস সুলিভান আমাকে কিভাবে তিলে তিলে শেষ করবে, নাকি তার এই উগ্র আচরণের পেছনে অন্ধকার গলিতে কোনো অচেনা ভালোবাসা আলো লুকিয়ে আছে? বিয়ের পর পিয়াসের বিশাল সরকারি বাংলোয় আমার প্রথম সপ্তাহটা কিভাবে পার হচ্ছে তার কোনো সাধারণ হিসাব নিকাশে মেলে না। বাংলোর বাতাসটা সবসময় ভারী আর তমতমে হয়ে থাকে।
ঘরগুলোর সিলিং বেশ উঁচু। দুপুরবেলা বাইরে করা রোদ ঝলমল করলেও এই বিশাল ড্রয়িং রুমে এক কোণের বিষণ্ণ স্যাঁতসেঁতে অন্ধকার জমিয়ে থাকে। সেই ঘরের তমতমে বাতাসের প্রতি মুহূর্তে দুই ধরনের কড়া ও উগ্র সুবাস ঘুরে ঘুরে বেড়ায়। চারমিনার সিগারেটের কড়া তামাকের ধোঁয়া আর দুই ছড়া ব্র্যান্ডের হাইস্কির গন্ধ। পিয়াস সুলিমান মানুষটা বাড়ি অদ্ভুত আর রহস্যময়। তার চলাফেরা, কথা বলা কিংবা মানুষের দিকে তাকানোর মধ্যে কোনো স্বাভাবিকত্ব নেই। প্রতিদিন সকালে যে যখন র্যাবের ডাবল প্রেস করা কালো ইউনিফর্মটা পরে গায়ে চাপিয়ে ঘর থেকে বের হতে নেয়, তখন তাকে দেখতে মনে হয় কোনো নির্দয়, উদ্ধত অধিপতি যার চোখে তারা দুটিতে দয়া মায়ের কোনো নাম গন্ধও নেই। সেখানে জমা হয়ে আছে কেবল এক বিষাক্ত গর্ব আর বেপরোয়া অহংকার। ঘরে ঢুকে সে সোজা গিয়ে দাঁড়ায় খাটের এক কোণে শুয়ে থাকা ৩ মাসের বাচ্চাটার সামনে। বাচ্চাটা তখনও হয়তো নিজের কচি আঙ্গুল চুষছে, সিলিং এর দিকে তাকিয়ে শূন্যে অবুঝের মতো হাত পা ছুড়ছে। পিয়াস গিয়ে দাঁড়ায় ঠিক খাটের পাশে, পায়ে ভারী বুট, হাতে আধপোড়া সিগারেট। সে এক নজরে বাচ্চাটার দিকে তাকায়। সেই দৃষ্টিতে ভালোবাসার কোনো চিহ্ন তো দূরের কথা, সামান্যতম করুণা কিংবা দয়াও খুঁজে পাওয়া যায় না। সেখানে স্পষ্ট ফুটে ওঠে এক অমানসিক ঘৃণা, বিষাক্ত বিরক্তি আর বুকের ভিতর দিক দিক করে জ্বলতে থাকা ক্রোধ। এই মৌরি, আজ সকালে পায়ের বুটের ফিতে ফিতে বাঁধতে বাঁধতে হঠাৎ ভারী গলায় বলে উঠল, পিয়াস। আমি টেবিলের উপর পিয়াসের অফিসিয়াল সার্ভিস ক্যাপটা গুছিয়ে রাখছিলাম। ওনার হঠাৎ এমন গলার আওয়াজ পেয়ে চমকে উঠে ওনার দিকেই তাকায়। পিয়াস মুখ না তুলে বুটের ফিতাটা একটা শক্ত গিঁট মেরে বলে, এই উদ্দিষ্টটাকে আমার চোখের সামনে থেকে সরাবে। ওটাকে দেখলে আমার পেটের ভিতর কেমন যেন গুলিয়ে ওঠে। আমার বুকের ভিতরটা দপ করে ওঠে। ৩ মাসের একটা নিষ্পাপ অবশ শিশু, যে পৃথিবীর ভালো মন্দের কিছুই বোঝে না, তাকে নিয়ে একজন মানুষ এত সহজে কিভাবে এমন বীভৎস কথাবার্তা বলতে পারে? আমি অতি কষ্টে বুকের ভিতর জমা থাকা কান্নার গোলকটা চেপে ধরি। গলাটা পরিষ্কার করে বলি, ও তো ছোট একটা বাচ্চা। ও আপনার কি ক্ষতি করেছে? পিয়াস হঠাৎ সোজা হয়ে দাঁড়ায়, আর ৬ ফুটের চেয়েও দীর্ঘ মেদহীন চওড়া শরীরটার বিশাল ছায়া এসে পড়ে আমার উপর। সে ধীর পায়ে আমার দিকে হেঁটে আসে। ঠোঁটের কোণে চেপে ধরা সিগারেটটা তখনও মিটমিট করে জ্বলছে, আর এসে আসা সেখান থেকে আসা নীল ধোঁয়া জালের মতো ছড়িয়ে যাচ্ছে তার তমতমে চেহারায়। কিছু বুঝে ওঠার আগে পিয়াস তার ডান হাতটা বাড়িয়ে দিয়ে আমার থুতনি আর চিবুকটা শক্ত করে চেপে ধরে। তার আঙ্গুলের ছাপ এত কঠিন আর নির্মম যে আমার মনে হচ্ছে মুখের চিবুক আর চোয়ালের দুই হাড় এখনই মরমর করে ভেঙে গুঁড়ো হয়ে যাবে। যন্ত্রণায় আমার চোখের কোল বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ে। ক্ষতি করেছে মানে? পিয়াসের কণ্ঠে বরফের মতো ঠান্ডা, কিন্তু দবমান তীরের মতো ধারালো। ওটার রন্ধ্রে রন্ধ্রে কার রক্ত বইছে মৌরি? ওটার চেহারার মধ্যে ওই শয়তান আরিফের ছাঁচ স্পষ্ট বোঝা যাচ্ছে না? তুমি যখন ওই সস্তার লোকটার হাত ধরে আমায় মাঝদরিয়ায় ডুবে পালিয়েছিলে, তখন তো তোমার খুব প্রেম উতলে উঠেছিল, তাই না? এই এই ছাওয়াল হলো তোমার সেই নোংরা প্রেমের জ্যান্ত প্রমাণ। ওটাকে যখনই দেখি আমার হাতের তালু কেমন যেন শিপ শিপ করে। ইচ্ছে করে এখনই এক আছাড়ে। দয়া করে ওকে কিছু বলবেন না। আমি তীব্র যন্ত্রণায় কোঁকিয়ে উঠে পিয়াসের শক্ত হাতের উপর নিজের নিজের দুটো হাত দিয়ে আকুতি করি। আপনার যা শাস্তি দেওয়ার আমাকে দিন। আমি অপরাধ করেছি, বাচ্চাটার তো কোনো দোষ নেই। পিয়াস এক নিমিষে ধাক্কা দিয়ে আমাকে দূরে সরিয়ে দেয়। আমি খাট আর ড্রেসিং টেবিলের কোণে গিয়ে আছড়ে পড়ি। পিয়াস তার পকেট থেকে লাইটারটা বের করে ঠাস করে আলো জ্বেলে একটা নতুন চারমিনা ধরায়। কড়া ধোঁয়াটা আমার মুখের উপর ছেড়ে দিয়ে বলে, আমি কি করব আর করব না তা তুমি ঠিক করে দেবে না মৌরি তালুকদার। এই ছাড় দেওয়ালের বাংলোয় তোমার আসল পরিচয় হলো তুমি একজন আসামি, আর আমি হলাম এই কয়েদখানার সার্বিক সার্বিক মালিক। তুমি আর তোমার ওই অবৈধ সাওয়াল আমার অসীম দয়ায় এখানে টিকে আছো। কথাটা যেন সবসময় মাথার ভেতরে থাকে। কথাটা শেষ করে সে নিজের ভারী বুটের কটকট শব্দ তুলে ঘর থেকে বের হয়ে যায়।
আমি কাঠের মেঝেতে হাঁটুতে মুখ মুজে কতক্ষণ নিঃশব্দে কাঁদি, তার কোনো হিসাব থাকে না। বাচ্চাটা কাঁচি চোখ দুটো মেলে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। সে হয়তো মনের ভেতর ভাবছে, এই বিশাল ঘরটার অতিকায় মানুষগুলো এত চেঁচামেচি কেন করছে। পিয়া সত্যি কথাই তো বলে, বাচ্চাটা তো আর অন্য কারণ নয়, এই বাচ্চা আরিফেরই রক্ত। যে আরিফ 3 মাসের কচি বাচ্চার কথা এক সেকেন্ডের জন্য চিন্তা না করে ঘরে নতুন বউ এনে আমাকে রাস্তার আবর্জনার মতো ছুঁড়ে ফেলে দিয়েছিল। কিন্তু এই অবুঝ বাচ্চাটার তো কোনো অপরাধ ছিল না। পিয়াস তাকে কেন এত বিষাক্ত বিষাক্ত দেখাবে? তবে পিয়াস সুলিভানের ভিতরে মানুষটাকে এত সহজে বুঝে ফেলা কঠিন। সে যেন এক অদ্ভুত বিষের পাত্র, যার স্বাদ যত তিতা, ভিতরটা ততটাই পেঁচানো আর মনস্তাত্ত্বিক জটিলতায় ভরা। পিয়াস প্রতিদিন বিকেলে ডিউটির সমস্ত যক্কি ঝামেলা শেষ করে সোজা নিজের পার্সোনাল স্টাডি রুমে গিয়ে ঢুকলো। সেখানে বিশাল এক মেহগনি কাঠের প্রাচীন টেবিল, টেবিলের উপর সবসময় দুটো জিনিস খুব কায়দা করে সাজানো থাকে। এক, কানায় কানায় ভরা চকচকে হাইস্কির বোতল, আর দুই, কাচের একটা বাড়ি আর্ট অ্যাশট্রে। পিয়াস ঘন্টার পর ঘন্টা সেখানে একাকী বসে মদের গ্লাসে চুমুক দেয় আর একটার পর একটা সারমিনার টানে। মাঝে মাঝে রাত রাত গভীর হলে সে মদের তীব্র নেশা আচ্ছন্ন হয়ে বেপরোয়া ভঙ্গিতে ঘরে ঢুকে সে আমার দিকে উগ্রভাবে তাকায়। কখনো আমার দীর্ঘ চুলগুলো ধরে এক হ্যাচকায় টেনে আয়নার সামনে আমাকে দাঁড় করিয়ে দেয়, কখনো আবার উগ্র ভালোবাসায় শক্ত করে জড়িয়ে ধরে তার বিষাক্ত মদের গন্ধ মেশানো নিঃশ্বাস আমার গাড়ে আর কানে ছাড়ে। তুমিও তো আমায় ছেড়ে চলে যেতে পারো মৌরি, পিয়াস ফিসফিস করে বলে। তার লাল হয়ে থাকা চোখ দুটো আমার দুটো চোখের উপর থমকে থাকে। আবার কোনো নতুন প্রেমিকের হাত ধরে পালিয়ে যাও না কেন? নাকি এখন ভয় পাচ্ছ? আমি কোনো নাড়াচাড়া না করে নিতর হয়ে দাঁড়িয়ে থাকি। কোনো উত্তর দিই না, কারণ আমি ভালো করে জানি উত্তর দিতে গেলে তার উগ্রতা আর হিংস্রতা দ্বিগুণ দ্বিগুণ বেড়ে যায়। আমি সে আমার গায়ে সরাসরি হাত তোলে না ঠিকই, কিন্তু তার চোখের চাবুক আর বিষাক্ত মুখের ভাষা আমার বুকের ভিতর এমন সব ক্ষত তৈরি করে যা কোনোদিন শুকানোর নয়। তবে বাংলোর বিষাক্ত পরিস্থিতি মোর ঘরে বিয়ের ঠিক দ্বিতীয় সপ্তাহে এক কুয়াশাচ্ছন্ন আর বর্ষমুখর মঙ্গলবার রাতে, সেদিন বিকাল থেকেই আকাশটা বিশ্রী কালো মেঘে ডেকেছিল। রাত 8টা নাগাদ মুষলধারে বৃষ্টি শুরু হয়, তার সাথে বয় কনকনে শীতল বাতাস। রাত 12টা বাজার পর হঠাৎ আমি খেয়াল করি বিছানায় শুয়ে থাকা বাচ্চাটার গায়ের তাপমাত্রা যেন হু হু করে বাড়ছে। কিছুক্ষণ আগেও সে সে হাত পা নেড়ে চটপট করছিল, কিন্তু এখন সে একদম নিথর আর শান্ত হয়ে গেছে। কচি হাতগুলো কেমন যেন কঠিন হয়ে আসছে। আমি প্রচন্ড আঁতকে উঠি, বাচ্চাটার কপালে হাত দিই। হাত দেওয়া যাচ্ছে না, শরীর যেন ফুটন্ত আগুনের মতো তপ্ত হয়ে উঠেছে। 3 মাসের একটা কচি বাচ্চার এত মারাত্মক জ্বর দেখে আমার বুকের ভেতরটা শুকিয়ে যায়, হাত পা পেটের ভেতর ছিটিয়ে আসে। ঘরে কোনো সাধারণ ঔষধ নেই। বাংলোর কাজের লোকগুলো অনেক আগেই পেছনের কোয়ার্টারে ঘুমোতে চলে গেছে। এই ঝুম বৃষ্টির রাতে আমি একা কোথায় যাব? আমি দিশেহারা হয়ে বাচ্চাটাকে একটা পাতলা সুতির কাপড়ে মুড়িয়ে সোজা পিয়াসের স্টাডি রুমের দিকে দৌড়ে যাই। স্টাডি রুমের বাড়ির দরজাটা হালকা আধখোলা হয়ে আছে। ভেতরে পুরো ঘর অন্ধকার, কেবল কাঠের টেবিলের কোণে একটা ম্লান টেবিল অল্প জ্বলছে। পিয়াস রিবলিং চেয়ারে হেলান দিয়ে বসে আছে, হাতে মদের গ্লাস। ঘরের ভেতরের বাতাসে হাইস্কির গন্ধ এত তীব্র যে উম, দম আটকে আসার উপক্রম হয়। আমি ভিতরের খান্নায় ভেঙে পড়ে দরজায় ধাক্কা দিই। পিয়াস, পিয়াস, দয়া করে একটু শুনুন, বাচ্চাটা খুব কষ্ট হচ্ছে, শরীর আগুনের মতো জ্বলছে। পিয়াস অত্যন্ত ধীরগতির চোখে খুলে। মদের প্রচন্ড ঘুরে তার চোখের ধারা দুটো স্থির আর লালচে হয়ে আছে। সে এক সে এক নজর আমার কান্নামাখা চেহারার দিকে আর আমার কোলে থাকা কাতর গোলকটার দিকে কাতার গোলকটার দিকে তাকায়। অতঃপর নিষ্ঠুর গলায় বলে, তাতে আমার কি? আমি কি সরকারি হাসপাতাল কুলে বসে আছি, নাকি আমি ডাক্তার? ওর খুব বেশি জ্বর এসেছে। আমি আমি মরিয়া হয়ে চেঁচিয়ে উঠি, একটু ওষুধ এনে দিন, কিংবা কোনো ডাক্তারের খবর দিন। ও তো যন্ত্রণায় কেঁপে কেঁপে উঠছে।
পিয়াস হাত বাড়িয়ে গ্লাসে আরো খানিকটা মদ ঢালে। এক চোখে সে সেটা গিলে নিয়ে এক শীতল রাক্ষসে হাসি হেসে বলে, মরে যেতে দাও মৌরি। একটা শত্রুর সাওয়াল যদি মরে যায়, তবে তাতে এই পৃথিবীর কি এমন ক্ষতি হবে? বলুক না সব মানুষ, পিয়াস সুলিবানের গড়ে এসে বাচ্চাটা মরে গেছে, ঝামেলা তো চুকে যাবে। আমার চোখের সামনে থেকে এই অপয়া আপদটা চিরতরে বিদায় হবে। কথাটা শোনা মাত্রই আমার মনের ভিতরের সমস্ত ধৈর্য যেন ভেঙে চুরে মার হয়ে যায়। একটা মানুষ কোনো বাচ্চার উপর এত পাষাণ কিভাবে হতে পারে? আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়াই না। পিয়াসের মতো নিষ্ঠুর মানুষের কাছে অনুনয় বিনয় করা আর মরুভূমিতে জল খোঁজা একই কথা। আমি ডুকরে ওঠা কান্না চেপে ধরে করিডোরের বেয়ে নিজের ঘরের দিকে ফিরে আসি। মনে মনে কসম খাই, বাংলোর মূল ফটকে পাহারা দেওয়ার র্যাব সদস্যদের পায়ে ধরে অনুনয় করে নিজেই এই ঝড় বৃষ্টির রাতে রাস্তায় নামবো। বাচ্চাটাকে সাবধানে বিছানায় শুইয়ে দিয়ে আমি যখন বারান্দার দিকে পা বাড়িয়েছি, ঠিক তখনই বাংলোর উঠানে বিকট শব্দে একটা দ্রুতগামী গাড়ি ব্রেক কষার আওয়াজ পাওয়া যায়। তার ঠিক ২ মিনিটের মাথায় বাড়ি বুটের শব্দ চেনা করিডোর বেয়ে ভিতরে আসে। দরজা ঠেলে ভেতরে ঢুকেন এক বয়স্ক শুভ্র চুলওয়ালা দাড়িওয়ালা ভদ্রলোক। ওনার হাতে একটা বড় লেদারের মেডিকেল ব্যাগ, গায়ে বৃষ্টি ভেজা রেইনকোট। ওনার ঠিক পেছনে দাঁড়িয়ে পিয়াস সুলিভান। পিয়াসের ডান হাতে সে আগের মতোই জ্বলন্ত চারমিনার, আর মুখে চরম বিরক্তি ও ঔদ্ধত্যের ছাপ। বয়স্ক লোকটা আর কেউ নয়, শহরের সবচেয়ে প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ ডক্টর F.R. চৌধুরী। উনি হন্তদন্ত হয়ে ভিতরে ঢুকে সোজা বিছানার পাশে গিয়ে বসেন। কই দেখি বাচ্চার কি সমস্যা? ডাক্তার সাহেব চটপট স্টেথোস্কোপ বের করে বাচ্চা পরীক্ষা করতে শুরু করলো। আমি পুরো হতভম্ব ও স্তব্ধ হয়ে পিয়াসের দিকে তাকাই। পিয়াস দরজার কাঠের ফ্রেমে ফিট ঠেসে দিয়ে দাঁড়িয়ে আছে। সে সিগারেটের কড়া ধোঁয়া সিলিং এর দিকে ছেড়ে বরফের মতো ঠান্ডা গলায় বলে, ডাক্তার সাহেব, ওটাকে জলদি ভালো করুন। এই বাচ্চার কান্নাকাটিতে আমার স্টাডি রুমের কাজের বেশ পরিবেশ নষ্ট হচ্ছে। আর এই মেয়ের সারা রাত প্যাচ প্যাচ করে কান্নাকাটি করলে আমি শান্তিতে এক গ্লাস মদও গিলতে পারি না। যা যা করার দরকারি জলদি করে দিন, যাতে সাওয়ালটা চুপচাপ ঘুমায়। ডাক্তার সাহেব, বাচ্চাটাকে দুটো ইনজেকশন দেন, কিছু জরুরি ড্রপ লিখে দেন। কিছুক্ষণ পর বাচ্চার গায়ের তীব্র তাপমাত্রা আস্তে আস্তে কমতে শুরু করে। ডাক্তার সাহেবকে নিজে গিয়ে গাড়িতে তুলে দিয়ে আসার পর ঘর আবার শান্ত আর নিস্তব্ধ হয়ে যায়। ঘড়িতে রাত তখন ৩টা বাজছে। পুরো বাংলো নিঝুম। বাইরে বৃষ্টির শব্দ কিছুটা কমে এসেছে। শুধু ছাল বেয়ে টুপ টুপ করে বৃষ্টির পানি ঝরে পড়ার শব্দ হচ্ছে। আমি মানসিক যন্ত্রণা আর সারাদিনের ক্লান্তি নিয়ে বাচ্চার বিছানার পাশে নিচে মেঝেতে পা চড়িয়ে বসে থাকি। আমার চোখ দুটো কখন যে ঘুমে লেগে আসে আমি নিজেও টের পাই না। ঘুমের ঘোরে হঠাৎ আমার মনে হয় নিঝুম ঘরের ভিতরে কেউ একজন দৃঢ় পায়ে হাঁটাচলা করছে। আমি পুরোপুরি চোখ খুলি না, খুব সাবধানে চোখের পাতা হালকা ফাঁক করে দেখতে থাকি। ঘরের আসল আলো নেভানো। কেবল জানলা দিয়ে বাইরের স্ট্রিট লাইটের এক পালি হলুদ আলো এসে পড়েছে ঘরের ড্রেসিং টেবিলের কোণে। সেই হলুদেটে আলো আধারিতে দেখি পিয়াস সুলিভান বিছানার পাশে নিজের হাঁটু গেড়ে বসে আছে। পরনে একটা সাধারণ কালো টি শার্ট। তার শরীর থেকে মদের গন্ধ আর কড়া সিগারেটের আমেজ তখনও চড়া চড়া হয়ে চড়াচ্ছে, কিন্তু তার হাতের নাড়াচাড়া বা ভঙ্গিমায় কোনো হিংস্রতা দেখা যাচ্ছে না। পিয়াস অত্যন্ত সাবধানে, যেন বিন্দুমাত্র শব্দ না হয়, টেবিল থেকে বাচ্চার দুধের কাঁচের বোতলটা তুলে নেয়। তারপর বোতলের এক ফোঁটা হালকা গরম দুধ নিজের হাতের তালুয় ছিটিয়ে ফেলে তাপমাত্রা পরখ করে দেখলো, ঠিক যেমনটা একজন পরম দায়িত্ববান ও সতর্ক বাবা করে থাকে। দুধের উত্তাপ একদম সঠিক দেখে পিয়াসের মনে মনে একটু সন্তুষ্ট হয়। তারপর সে বাচ্চার দিকে আলতো করে ঝুঁকে আসে। পিয়াসের সেই বিশাল চওড়া হাত দুটো কচি শিশুটির মাথার নিচে। আমি অত আমি বড় আর কসকসে একটা শক্ত হাত কিভাবে যেন এত নরম করে একটা ৩ মাসের বাচ্চাকে কোলে তুলে নিতে পারে, তা নিজের চোখে না দেখলে বিশ্বাসই হতো না। পিয়াস পরম মমতায় বাচ্চাটার চিবুকটা একটু উঁচিয়ে ধরে বোতলের নিপলটা তার কচি মুখে গুজে দেয়। বাচ্চাটা ঘুমের ঘোরে শান্ত মুখে চুপ চুপ করে দুধ খেতে থাকে। পিয়াস বাচ্চাটা মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। জানলার আলোয় পিয়াসের তমতমে মুখের শক্ত রেখা স্পষ্ট দেখা যাচ্ছে। সেখানে একটু আগে সেই হিংস্রতা নেই।
পিয়াস অত্যন্ত নিচু গলায় বিড়বিড় করে বলে, হারামজাদার সাওয়াল, দেখতে একদম ওই শুয়োরের আরিফের মতোই হয়েছে। তোকে দেখলে আমার শরীরে রক্ত গরম হয়ে যায়। ইচ্ছে করে একটানে মুখের এসব এসব বিষাক্ত গালি দিতে দিতেই পিয়াস তার কষকষে বুড়ো আঙ্গুল দিয়ে অত্যন্ত আলতো করে বাচ্চাটার গালের কোণে লেগে থাকা এক ফোঁটা অতিরিক্ত দুধ মুছে দেয়। বাচ্চাটার দুধ খাওয়া শেষ হলে সে পরম সাবধানে বাচ্চাটাকে নিজের চৌড়া বুকের সাথে খাড়া করে দাঁড় করিয়ে তার পিঠে আলতো করে চাপতে থাকে যাতে বাচ্চার পেটের ডেকর উঠে। পিয়াস সুলিভান, যে লোকটা একটু আগে স্টাডি রুমে বসে বলছিল বাচ্চাটা মরে গেলে তার ঝামেলা চুকে যায়, সেই লোকটাই এখন গভীর মাঝরাতে নিজের হাতে ৩ মাসের একটা পিতৃহীন বাচ্চাকে দুধ খাইয়ে বুকে নিয়ে ঘুম পাড়ানোর অসীম চেষ্টা করছে। আমার চোখের কোণ দিয়ে ২ ফোঁটা তপ্ত জলের গোটা পড়িয়ে গেল, গি- গু- মিশে যায়। আমি বুঝতে পারি পিয়াস সুলেমান আসলে এত ভয়াবহ মনস্তাত্ত্বিক যন্ত্রণার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। সে এই বাচ্চাটাকে ঘৃণা করতে চায়, কারণ এই বাচ্চা তার জীবনের সবচেয়ে বড় অপমানের প্রতীক। যেহেতু এই বাচ্চা এখন তার ছাদের নিচে আছে, তাই এই বাচ্চার উপর অন্য কারোর অধিকার নেই, এমনকি মৃত্যুরও কোনো অধিকার নেই। পিয়াস বাচ্চাটাকে সাবধানে দোলনায় শুইয়ে দিয়ে আমার দিকে ঘুরে তাকায়। সে হয়তো ভাবছে আমি গভীর ঘুমে তলিয়ে আছি। সে দৃঢ় পায়ে আমার বিছানার কাছে আসে, আমার কপালের উপর ঝুঁকিয়ে সে আমার এলোমেলো চুলগুলো খুব সাবধানে আঙ্গুল দিয়ে সরিয়ে দেয়। পিয়াস আমার কানের খুব কাছে মুখ এনে ফিসফিস করে বলে, তুমি ভেবেছো আমি তোমাকে এত সহজে ক্ষমা করে দেব মৌরি? কখনোই না। তোমাকে আর তোমার ওই অতীতকে আমি আমি তো এই সোনার খাঁচায় বন্দি করে রাখবো। তুমি কেবল আমার, শুধুই আমার। সে সোফায় গিয়ে বসে পকেট থেকে আরেকটি চারমিনার প্যাকেট বের করে ধরায়, কিন্তু এবার আমি খেয়াল করি সে সিগারেটের নীল ধোঁয়াটা ছাড়ছে খোলা জানালার বাইরে বাতাসের দিকে, যাতে করে ঘরের শুয়ে থাকা সদ্য সুস্থ হওয়া বাচ্চাটার নিঃশ্বাসে সামান্যতম কষ্টও না হয়। অন্ধকার ঘরে সিগারেটের লাল আগুনটা জোনাকির মতো জ্বলছে আর নিভছে, আর সেই আগুনের আলোয় বসে থাকা পিয়াস সুলিভানকে আমার মনে হইতে থাকে এক বিশাল, জটিল এবং বিষাক্ত অনুরাগের ঘেরা পরম রহস্যের আধার। সকালের দিকে পিয়াস যখন ফ্রেশ করা ইউনিফর্ম গায়ে চাপিয়ে পায়ে ভারী সামরিক বুট গুলিয়ে অফিসে বেরিয়ে যায়, তখন পুরো বাংলোর উপর এক নিস্তব্ধ তমতমে ভাব নেমে আসে। বাংলোর মূল ফটকের বাইরে স্পেশাল ফোর্সের সশস্ত্র সেন্ট্রি দল ২৪ ঘন্টা পাহারা দেয়। তাদের কঠোর নির্দেশনা দেওয়া আছে, ভিতরে কেউ যেন অনুমতি ছাড়া সীমানা প্রাচীরের এক পা বাইরেও না রাখতে পারে। রোদ এখন সুস্থ। সকালে দুধ খাওয়ার পর সে কাঠের একা একা হাত পা ছুড়ে তখন তার পাশে চুপচাপ বসে থাকে মৌরি। মেয়েকে দেখলে তার ভেতরে সব দুঃখ গলে যায়, তবুও তার চোখে মুখে সীমাহীন বিষাদ আর অজানা আতঙ্ক জমে আছে। নিজের অতীত, ভুল আর অন্যায়ের মাসুল তাকে এভাবে পিষিয়ে পিষিয়ে খাঁচায় বসে দিতে হবে তা সে হয়তো কোনোদিনও কল্পনাও করেনি। ঠিক দুপুর ২টা নাগাদে বাংলোর চত্বরে একটি দ্রুতগামী জিপ এসে সশব্দে থামে। কয়েক মুহূর্ত পর ড্রয়িং রুমে ভারী সেগুন কাঠের দরজাটা বিকট শব্দে খুলে যায়। ভিতরে প্রবেশ করে পিয়াস সুলিভান। তবে তার পরনে আজ অফিসিয়াল ইউনিফর্ম ছিল না, ছিল নেভি ব্লু রঙের শার্ট আর ক্যাজুয়াল ডার্ক ট্রাউজার। শার্টের উপরে দুটো বোতাম খোলা, আর তার শরীর দেখে করা হাইস্কির সুবাস ছড়াচ্ছে। পিয়াস ধীর পায়ে ভিতরে ঢুকে বুট পরা অবস্থাতে খাটের পাশে এসে দাঁড়ায়। তার তার ৬ ফুটের বেশি দৈর্ঘ্য চওড়া শরীরের ছায়া পড়ে বিছানায় বসে থাকা অসহায় মৌরির উপর। কি ভাবছো মৌরি? পিয়াসের কণ্ঠ বরফের মতো শীতল। তোমাকে সেই সস্তা সাব তোমাকে তোমার সেই সস্তা সাবেক স্বামীর আরিফের কথা ভাবছো? মৌরি খাটের কোণে নিজেকে আরো গুটিয়ে নেয়। সে পিয়াসের চোখের দিকে তাকানোর সাহস পায় না, মাথা নিচু করে শক্ত হয়ে বসে থাকে। পিয়াস হঠাৎ মৌরির দিকে অনেকটা ঝুঁকে আসে। সে পকেট থেকে করা চারমিনার বের করে দাতব লাইটারের টাস করে শব্দ আগুন জ্বালায়, তারপর সিগারেটের করা নীল ধোঁয়াটা সোজা মৌরির মুখের উপর ছেড়ে দিয়ে বলে, আমি তোমাকে ক্ষমা করার জন্য এই বাংলায় আনিনি মৌরি। আমার জীবনের সবচেয়ে বড় অপমান তুমি করেছো। মৌরির শরীরটা আঁতকে কেঁপে ওঠে, কিন্তু পিয়াসের কঠিন ও বিষাক্ত কথার উত্তর দেওয়ার মতো শক্তি বা সাহস তার ছিল না।
বিকেলের দিকে বাংলোর ভিতরে আবহাওয়া আরো বেশি বিষাক্ত ও তমতমে হয়ে ওঠে। পিয়াস তার স্টাডি রুমের বসে আবোল তাবোল দামি হাইস্কি শেষ করে আবার ড্রয়িং রুমে ফিরে এসেছে। তার হাঁটার ভঙ্গিতে মদের আমেজ স্পষ্ট, কিন্তু তার দুটো চোখের তারা লাল আগুনের মতো দাউ দাউ করে জ্বলছে। সে কোনো কথা না বলে দৃঢ় পায়ে মৌরির সামনে এসে দাঁড়ায়। মৌরি! পিয়াস উগ্র গলায় ডেকে ওঠে। মৌরি ভীতিগ্রস্ত হয়ে পিছিয়ে যাওয়ার চেষ্টা করতেই পিয়াস তার দীর্ঘ চুলগুলো এক হাতে দিয়ে শক্ত করে চেপে ধরে। ছাড়ুন পিয়াস, দয়া করে ছেড়ে দিন। মৌরি তীব্র যন্ত্রণায় কোকিয়ে ওঠে। ছাড়বো? পিয়াস ঠোঁটের কোণে এক ভয়াল রাক্ষসের হাসি ফুটিয়ে তোলে। তোমাকে তো আমি ছেড়ে দেওয়ার জন্য নিজের জীবনে ফেরত আনিনি। তুমি অন্য কারো হতে চেষ্টা করেছো, কিন্তু পিয়াস সুলিভানকে এড়িয়ে চলবে সে সুযোগ আমি তোমাকে দেব না। তুমি আমার সম্পত্তি। পিয়াস এক ঝাটকায় মৌরিকে বিছানার উপর ফেলে দেয়। তার চওড়া শরীর আর উগ্র আবেশ মৌরির উপর আছড়ে পড়ে। সে শক্ত বাঁধন মৌরিকে জাপটে ধরে তার মদের গন্ধ মেশানো নিঃশ্বাস আর ঠোঁট মৌরির গায়ে একমুখে আছড়ে ফেলে। পিয়াস চায় মৌরি যন্ত্রণায় কোকিয়ে উঠুক। সে চায় মৌরির প্রতি মুহূর্তে অনুভব করুক পিয়াস সুলিভানের সীমানায় তার আর কোনো মুক্তি নেই। মৌরি কোনো প্রতিবাদ করতে পারে না। নিঃশব্দে সহ্য করা ছাড়া তার আর কোনো পথ ছিল না। তবে যখন পিয়াস লক্ষ্য করে মৌরির চোখের কোণ কোণ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে বালিশ ভিজে যাচ্ছে, তখন পিয়াস মুহূর্তের জন্য থমকে যায়। তার শক্ত স্পর্শ আস্তে আস্তে শীতল হয়ে আসে। সে মৌরির নিষ্প্রাণ চেহারার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে পিয়াস এক ধাক্কায় মৌরিকে ছেড়ে দিয়ে সোজা হয়ে উঠে দাঁড়ায়। পকেট থেকে জিপো লাইটারটা বের করে টাস শব্দে আলো জ্বেলে নতুন একটা চারমিনার ধরিয়ে জানলার দিকে মুখ করে দাঁড়ায়। চোখের পানি মুছে ফেলো। পিয়াস বরফ শীতল গলায় বলে, আমার সামনে ভিকটিম সাজার নাটক করবে না মৌরি। তুমি আর তোমার ওই অবৈধ বাচ্চাটা আমার দয়ায় এই ছাদের নিচে বেঁচে আছো। এদিকে শহরের অন্য প্রান্তে আরিফ সোফায় বসে একটার পর একটা সস্তা সিগারেট ফুঁকছে। তার চোখ দুটো লাল, চেহারায় চরম বিরক্তি আর গভীর কূপের ছাপ। সামনের কাচের টি টেবিলের একগাদা চায়ের কাপ আর ছাই ভর্তি অ্যাশট্রে জমে আছে। শোবার ঘরের দরজা লাল রঙের চটকারায় শাড়ি পরে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তানিয়া। কি ব্যাপার আরিফ? তানিয়া শাড়ির আঁচলটা আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে চড়া গলায় বলে, মৌরিকে তো বাচ্চা সহ ঘর থেকে বের করে দিয়েছো ঠিকই, কিন্তু তোমার মন তো দেখছি এখনো ওই তালুকদার বাড়ির মেয়ের পেছনেই পড়ে আছে। আরিফ একটা বিশ্রী গালি দিয়ে অ্যাশট্রেতে সিগারেটের পিষে নিভিয়ে দেয়। মুখ সামলে কথা বলো তানিয়া, মনে পড়ে থাকার কি আছে? আমি ভাবছি পিয়াস সুলিভানের কথা। লোকটা র্যাবের ড্রেসিং অফিসার, আর শুনলাম মৌরিকে নাকি সে এই তুলে নিয়ে গিয়ে নিজের সরকারি বাংলোয় তুলেছে আর বিয়ে করেছে। তানিয়া ঘরে ঢুকে সোফায় বনভঙ্গিতে বসে বলে, তাতে তোমার কি? মৌরি এখন যার সাথে থাকুক না কেন, তোমার তাতে কি লাভ? নাকি তুমি বই পাচ্ছ পিয়াস সুলিমান যদি তোমার আগের সব বদনাম আর অবৈধ ব্যবসার খাতির বের করে কোনো ঝামেলার সৃষ্টি করে? আরিফ সোফা থেকে এক ঝটকায় উঠে দাঁড়িয়ে ঘরের ভেতর পায়চারি করতে থাকে। ভয়? আরিফ কাউকে ভয় পায় না। আমি ভাবছি অন্য সমীকরণ। পিয়াস সুলিভানের মতো দাপুটে দাপুটি লোক ওই ব্যবহার করা মেয়েটাকে নিয়ে সুখে দিন কাটাবে, আর আমি আঙ্গুল চুষবো? আমার দরকার মোটা অঙ্কের টাকা। মৌরি এখন পিয়াসের ঘরে আছে মানে আমাদের জন্য একটা সোনালী সুযোগ তৈরি হয়েছে। তানিয়ার চোখ ছোট ছোট করে তাকায়। তুমি ঠিক কি করতে চাইছো? যা করার আমিই করব। আরিফের মুখে এক কুৎসিত ও নোংরা শয়তানি হাসি ফুটে ওঠে। পিয়াস সুলিমান যত বড় ক্ষমতার অধিকারী অফিসারই হোক না কেন, তার বর্তমান বউ তো একসময় আমার সাথে ঘরের বউ ছিল। এই অতীত আর ওদের পুরনো স্ক্যান্ডালের ভয় দেখিয়ে পিয়াস সোজা হয়ে যাবে। ওই র্যাব অফিসারের থেকে লাখ লাখ টাকা হাতানোর মূল চাবি এখন আমার হাতে। তানিয়া কুটিল হেসে বলে, বুদ্ধিটা খারাপ না, কিন্তু সাবধানে থেকো আরিফ।
পিয়াস সুলিভান লোকটা কিন্তু সোজা সাপটা মানুষ নয়। কোনো বিপদ দেখলে আমি কিন্তু তোমার সাথে নেই। বাংলোয় রাত তখন প্রায় একটা চুই চুই। পিয়াস স্টাডি রুমে বসে একের পর এক হাই স্কিল ফ্রেক শেষ করে চলেছে। ঘরের প্রতি নিবানো কেবল জানলা দিয়ে বাইরের স্ট্রিট লাইটের এক ফালি নীলচে আলো এসে পড়ছে তার বিশাল মেহগনি কাঠের উপর। পিয়াসের সামনে টেবিলের উপর খোলা রয়েছে দুটো অতি গোপন ফাইল। একটা ফাইলে লেখা আরিফের অবৈধ চোরাচালান, হুন্ডি ব্যবসা আর অপরাধ জগতের সমস্ত কালো তত্ত্ব। পিয়াস ইচ্ছে করলেই 1 সেকেন্ডের নোটিশে আরিফকে স্থায়ীভাবে জেলের অন্ধকারে প্রকোষ্ঠে পাঠাতে পারে। পিয়াস মদের গ্লাসে শেষ চুমুক দিয়ে খালি গ্লাসটা টাচ করে টেবিলের উপর রাখে। সে চেয়ার থেকে উঠে দৃঢ় পায়ে ড্রেসিং টেবিলে চলে আসে। ঘরে জ্বলছে একটা ম্লান ডিম লাইট। মৌরি খাটের কোণে বাচ্চাকে কোলে নিয়ে আদো আদো ঘুমে বসেছিল। বাচ্চাটা তার বুকের সাথে সেটে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। পিয়াস বুটের শব্দ না করে সোজা এসে বিছানার পাশে দাঁড়ায়। সে মদের ঘুরে কিছু একটা ডগমগ করছে। সে হাঁটু গেড়ে বসে বাচ্চাটার কচি মুখের দিকে তাকায়। তার ডান হাতটা এগিয়ে দেয় বাচ্চার গালের দিকে, কিন্তু আবার হঠাৎ করে সে তার হাতের আঙ্গুলগুলো সাবধানে আলতো করে বাচ্চার তুলতুলে গালে টেকায়। হারামজাদা রক্ত! পিয়াস পিয়াস নিচু গলায় বিড়বিড় করে বলে, তোকে আর তোর ওই মাকে আমি এই খাঁচায় সারা জীবন বন্দি বানিয়ে রাখবো। কেউ তোদের আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। সে এরপর মনির দিকে ঘুরে তাকায়। তার লাল চোখ দুটো জানলার আলোয় জোনাকির মতো জ্বলছিল। পিয়াস মৌরির শিথিল হাতের উপর নিজের কসকসে বড় হাতটা শক্ত করে চেপে ধরে ফিসফিস করে বলে, তুমি শুধুই আমার মৌরি। তোমার উপর যা অনুরাগ দেখানোর, যা কেবল পিয়াস সুলিবানির দেখাবে। অন্য কোনো পুরুষ তোমার দিকে নজর দিলে তার চোখ আমি উফড়ে ফেলবো। রাত যত গভীর হতে থাকে, বাইরে ঝিঁঝি পোকার ডাক আর কুয়াশার ঢাকা বাতাসের গর্জন ততটাই বাড়তে থাকে। পিয়াজ সুপায় গিয়ে বসেছে। তার হাতে নতুন একটা জ্বলন্ত চারমিনার। সিগারেটের লাল আলোটা অন্ধকার করে মিটিমিটি করে জ্বলছে আর নিভছে। মৌরি বাচ্চাটাকে পরম সাবধানে খাটের দোলনায় শুইয়ে দিয়ে নিঃশব্দে আবার বিছানার কোণে এসে বসে। তার সারা শরীরে পিয়াসের স্পর্শের অন্যায় দাগ আর মনস্তাত্ত্বিক যন্ত্রণার ক্ষত দাউ দাউ করে জ্বলছে। বাংলোর এই ছাদ দেওয়ালে কেবল একটা সাধারণ বাড়ি নয়, এটি পিয়াসের সুলিবানের এক ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক প্রতিশোধের বন্দিশালা। সে একদিকে সে একদিকে মৌরিকে যন্ত্রণা দেয়, পিষে মারতে চায়, আবার অন্যদিকে মৌরি কিংবা এই বাচ্চার উপর অন্য কেউ নজর দিলে সে এক রক্তচক্ষু দানবের মতো গর্জে ওঠে। এ কেমন ধরনের মানুষ এই লোক? বাংলোর ড্রয়িং রুমে সকালের রোদ জানালার পর্দা টপকে মেঝের উপর গড়িয়ে পড়ছে। রাতের সেই ঝড় বৃষ্টি আর কুয়াশার দাপট কেটে গিয়ে বাইরে এখন পরিচ্ছন্ন রোদ ঝলমল করছে। তবে বাইরের আবহাওয়া যতই শান্ত হোক না কেন, পিয়াস সুলিভানের বাংলোর ভিতরে পরিবেশ সবসময় কেমন যেন একটা হিমশীতল গম্ভীরতায় ঢাকা থাকে। মৌরি বিছানার উপর বসে 3 মাসের বাচ্চাটার গায়ে একটা পাতলা সুতি জামা পরিয়ে দিচ্ছে। বাচ্চাটা হাত নেড়ে নিজের মনেই খেলছে। মৌরির চোখের কোল জুড়ে গতরাতের না ঘুমানো বিষণ্ণতা স্পষ্ট হয়ে উঠেছে। পিয়াসের সেই উগ্র স্পর্শ, তার ক্রূপ মৌরির বুকের ভিতরটা এখনো ভয়ে কেঁপে তোলে। ঠিক 9:30টায় পিয়াস স্টাডি রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে আসে। তার পরনে ইস্ত্রি করা ইউনিফর্ম, পায়ে চকচকে কালো সামরিক বুট, কাঁধে রেবের চকচকে ব্যাজগুলো জ্বলজ্বল করছে। পিয়াস সুলিভান যখন নিজের অফিসিয়াল ইউনিফর্ম গায়ে চাপায়, তখন তার দিকে তাকালে সাধারণ যে কোনো মানুষের বুকে কাঁপন ধরতে বাধ্য। পিয়াস সোজা হয়ে এসে দাঁড়ায় খাটের পাশে। সে এখন মৌরির তমতমে চেহারার দিকে তাকায়, তারপর নোক নামায় চোখ নামায় খাটের কোণে শুয়ে থাকা বাচ্চাটার দিকে। আজ সকাল থেকে এ আজ সকাল থেকে এ আবার প্যাচ শুরু করলে কেন? পিয়াস পকেট থেকে দামি সানগ্লাসটা বের করে আঙ্গুল ঘুরাতে ঘুরাতে ভারী গলায় জিজ্ঞাসা করে। মৌরি দৃষ্টি নিচু করে বেশ দৃঢ় স্বরে বলে, না, ও এখন ভালো আছে, জ্বর আর নেই।
পিয়াস টেবিলের ওপর থেকে নিজের ক্যাপটা তুলে নেয়। আমি ডিউটিতে বের হচ্ছি। পিয়াস বরফের মতো ঠান্ডা গলায় বলে, বাংলোর সীমানার বাইরের প্রাচীরে যাওয়ার ভুল যেন করেও না হয়। বাইরে সেন্সর লোক আছে। আমার কথা না শুনলে তার মাসুল কেমন হতে পারে তা তো তোমার জানা আছে। কথাটা শেষ করে পিয়াস তার বাড়ি বুটের কটকট শব্দ করে তুলে বের হয়ে আসে। মৌরি জানালার কাছে গিয়ে পর্দা ফাঁক করে তাকায়। সে দেখতে পায় পিয়াস হেঁটে গিয়ে স্বয়ংক্রিয় কালো গাড়িতে উঠে বসেছে। গাড়ির চারপাশে সশস্ত্র বডিগার্ডদের ব্যস্ততা। পিয়াস সুলিভান একজন মানুষ নয়, সে এক বিশাল ক্ষমতার প্রতীক। আর একজন এমন শক্তিশালী মানুষের কাছে নিজের ভুল আর অন্যায় শিকল পরে আটকে থাকাটা মৌরির জন্য প্রতিদিনের জন্য এক নিঃশব্দ যন্ত্রণা। সোফায় বসে সিগারেট টানছিল আরিফ। তার সামনে দাঁড়িয়ে আছে তানিয়া। তানিয়ার পরনে চকদার শাড়ি, ঠোঁটে করা লাল লিপস্টিক। কি ঠিক করলে তা তো বললে না? তানিয়া চায়ের কাপটা টি টেবিলের টাচ করে রেখে বাঁকা গলায় বলে, পিয়াস সুলিভান রেবের এত বড় অফিসার, তার গায়ে হাত দেওয়া কি সোজা কথা? যদি ধরা পড়ে যাও? আরিফ এক মুখ ধোঁয়া ছেড়ে শয়তানের মতো হেসে ওঠে। ধরা পড়ার কোনো সুযোগ নেই তানিয়া। পিয়াস সুলিভান যত বড়ই ক্ষমতাধর হোক না কেন, তার একটা মারাত্মক দুর্বলতা এখন আমার হাতের মুঠোয়, ওই মৌরি। মৌরি আবার কিসের দুর্বলতা হতে গেল? তানিয়া ভ্রু কুঁচকে তাকায়। আরে বোঝো না কেন? আরিফ সোফায় পা তুলে দিয়ে উৎসাহের সাথে বলতে থাকে, মৌরি ৩ বছর আগে বাগদানের আংটি ছুঁড়ে ফেলে আমার সাথে পালিয়েছিল। পুরো সমাজের সামনে পিয়াস সুলিমানের সম্মান ধূলিসাৎ হয়েছিল। এখন পিয়াস প্রতিশোধ নেওয়ার জন্য লোকলজ্জা বলে মৌরিকে নিজের বাংলোয় তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছে। একজন দাপুটের রেপ অফিসারের ঘরে তার বউয়ের এমন পুরনো স্ক্যান্ডাল যদি বাজারে ছাওয়াল হয়, তবে তার সম্মান কোথায় থাকবে? তানিয়া ছালবাজের মতো হাসে। ও, মানে তুমি এখন সেই পুরনো ইতিহাস বেচে পিয়াস থেকে টাকা ব্ল্যাকমেইল করতে চাও? একদম ঠিক ধরেছ। আরিফ চোখে তাকিয়ে বলে, আমি পিয়াসকে ফোন করে টাকা দাবি করব। বলবো টাকা না দিলে মৌরির সমস্ত গোপন ছবি, আমাদের পালিয়ে যাওয়ার গল্প আর পুরনো স্ক্যান্ডাল আমি ইন্টারনেটে ছড়িয়ে দেব। সেই সাথে হেডকোয়ার্টারের বেনামি চিঠি পাঠাবো। নিজের সম্মান বাঁচাতে ওই অহংকারী পিয়াস সুলিমান আমাকে টাকা দিতে বাধ্য হবে। বেশি লোভ না করলে কি আর বড়লোক হওয়া যায়? তানিয়া হাতের থালু বাজিয়ে হেসে উঠে বলে, বুদ্ধিটা মারাত্মক। টাকাটা পেলে কিন্তু আমাকে নতুন গাড়ি কিনে দিতে হবে। আরিফ লোভে অন্ধ হয়ে ফোনের নম্বর টাইপ করতে শুরু করে। সে স্বপ্নেও ভাবতে পারছে না যে সে যার সাথে চাল চালতে যাচ্ছে সে কোনো সাধারণ শিকার নয়, সে এক নরকের ক্ষুধার্ত সিংহ। র্যাব ব্যাটালিয়ন হেডকোয়ার্টারের নিজস্ব এসি রুমে বসে আছে পিয়াস সুলিভান। বিশাল মেহগনি কাঠের ডেস্কে রাখা আছে একাধিক অতি গোপন ফাইল। পিয়াস চেয়ারে হেলান দিয়ে বসে তার প্রিয় চারমিনার ফুঁকছিল। তার চৌড়া কপালে চিন্তার বাস। সে খুব কাজের মধ্যেও যেন কোথাও এক অচেনা অস্থিরতায় ভুগছে। ঠিক এমন সময় তার ব্যক্তিগত মোবাইল ফোনটি সশব্দে বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে একটি অজানা সার্ভিস নম্বর। পিয়াস দৃঢ় হাতে ফোনটা কানের কাছে নেয়। বলুন, কেমন আছেন পিয়াস সুলিভান সাহেব? ওপাশ থেকে আরিফের চেনা সস্তা ও উদ্ধত গলা ভেসে আসে। পিয়াস চোখের তারা দুটো এক নিমিষে কঠিন ও ধারালো হয়ে ওঠে। সিগারেটের নীল ধোঁয়াটা সে ধীরে ধীরে বাতাসে ছেড়ে দেয়, কিন্তু তার মুখে কোনো উত্তেজনা বা রাগের চাপ ফুটে ওঠে না। কে বলছেন? পিয়াস ঠান্ডা গলায় জিজ্ঞাসা করে। চিনতে পারলেন না? আমি আরিফ কড়া গলায় হেসে ওঠে। আমি মৌরির প্রথম স্বামী আরিফ, আপনার বর্তমান স্ত্রীর গোপন অতীত, যার কাছে সবচেয়ে ভালো জমা আছে। পিয়াস শান্তভাবে টেবিলের উপর রাখা কাচের অ্যাশট্রেতে সিগারেটের ছাই ঝাড়ে। কি চান? চাওয়াটা খুব সামান্য স্যার। আরিফ ফোনে সুর চড়ায়।
আমার ১,০০,০০,০০০ টাকা দরকার। আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি এই টাকাটা না পাই, তবে আপনার ওই রূপসী বউ মৌরির সাথে আমার সমস্ত ব্যক্তিগত ছবি, অডিও আর পালিয়ে যাওয়ার গল্প নিয়ে আমি সোশ্যাল মিডিয়ার আর আপনার হেডকোয়ার্টারে পাঠাবো। আপনার এতদিনের অর্জিত সম্মান আর ক্ষমতা এক মুহূর্তে মাটিতে মিশে যাবে। ভেবে দেখুন, র‍্যাব সিইওর বউয়ের স্ক্যান্ডাল কতটা হিট হবে। ফোন জুড়ে আরিফের সস্তা হাসির আওয়াজ ভেসে আসে। পিয়াস ১ সেকেন্ডের জন্য চোখ বন্ধ করে তার ভিতরের হিংস্র দানবটা যেন শান্তভাবে জেগে ওঠে। টাকাটা কোথায় পাঠাতে হবে? পিয়াসের কণ্ঠে এত স্বাভাবিক আর দৃঢ় ছিল যে আরিফ ওপাশে চমকে যায়। কাল বিকেলে নদীর ধারের পুরোনো ঘাটের ৩ নম্বর গুদামে চলে আসবেন। ক্যাশ টাকা নিয়ে একা আসবেন, না হলে কিন্তু খেলা অন্যরকম হবে। কথাটা বলেই আরিফ ফোন কেটে দেয়। পিয়াস ফোনটা ধীরে ধীরে টেবিলের উপর রাখে। তার ঠোঁটের কোণে ফুটে ওঠে হিমশীতল হাসির রেখা। সে ইন্টারকমের বোতামে চেপে নিজের স্পেশাল স্কোয়াড কমান্ডারকে ডেকে পাঠায়। ক্যাপ্টেন, পিয়াস আওয়াজ যেন তৎক্ষণাৎ মৃত্যু। একটি নির্দিষ্ট নম্বর ট্রেকিং আর একটা ছোট অপারেশন সাজাও। কাল বিকেলে পুরোনো ঘাটে আমার এক পুরোনো পাওনাদারকে শিক্ষা দিতে হবে। পরদিন বিকাল গনিয়ে এলো। আকাশের লালচে মেঘের ঘনঘটা। নদীর ধারে পরিত্যক্ত স্যাঁতসেঁতে ৩ নম্বর গুদামে দাঁড়িয়েছিল আরিফ। তার পরনে একটা দামি লেদার জ্যাকেট। পাশে দুজন সস্তা গুন্ডা দাঁড় করানো। আরিফের মুখে বড়লোক হওয়ার চরম অহংকার আর বিজয়ের হাসি। সে ভাবছিল আজ পিয়াস সুলিমান এসে তার পায়ে টাকা ঢালবে। ঠিক বিকেল ৫টা বাজতে গুদামের সামনে দুটো কালো সানগ্লাসের স্পেশাল জিপ এসে গুদামে বাঁচতেই সামনে দুটো কালো গ্লাসের স্পেশাল জিপ এসে থামলো। গাড়ির দরজা খুলে দৃঢ় পায়ে বের হয়ে এলো পিয়াস সুলিমান। তার পরনে কোনো ইউনিফর্ম ছিল না, ছিল ফুল স্লিভ কালো টি শার্ট আর কার্গো প্যান্ট। পিয়াস একা নয়, তার সাথে জিপ থেকে নামলো অস্ত্রে সজ্জিত র্যাবের বিশেষ দল। গুদাম ঘরটি মুহূর্তের মধ্যে ঘিরে ফেলা হলো। আরিফের হাতের সিগারেটটা টুট থেকে কষে নিচে পড়ে গেল। তার চোখের সামনে স্বপ্নের টাকা উবে গিয়ে নেমে এলো সাক্ষাৎ আতঙ্ক। পিয়াস স্যার। আরিফ তরতর করে কাঁপতে কাঁপতে পেছনে হাঁটতে শুরু করে। পিয়াস ধীরে ধীরে গুদামের ভিতরে ঢুকে। তার ২ হাতের আঙ্গুলের সন্ধিগুলো মরমর করে উঠে। টাকা নিতে এসেছিলে, তাই না আরিফ সাহেব? পিয়াস তার গম্ভীর গলায় বলে। সে টেবিলের উপর রাখা ভারী কাঠের রডটা হাতে তুলে নেয়। আমাকে মাফ করে দিন স্যার, আমি ভুল করেছি। আমি আর কোনোদিন আপনার সামনে আসবো না। আরিফ পা ধরে কান্নাকাটি শুরু করে দিল। পিয়াস আরিফের কোনো আকুতি শুনল না। সে অত্যন্ত ঠান্ডা মাথায় কিন্তু নির্মমভাবে কাঠের রড দিয়ে আরিফের উপর নিজের সমস্ত জমে থাকা ক্ষোভের আঘাত হানলো। আরিফের যন্ত্রণার আর্তনাদে পুরো গুদামঘর কেঁপে উঠল। পিয়াস শুধু তার গায়ে হাত তুলল না, সে সে বের করে আনলো অফিসিয়াল ফাইল। তুমি ভেবেছিলে আমাকে ব্ল্যাকমেইল করবে? পিয়াস আরিফের বুকের উপর নিজের বুট চেপে ধরে নিজের গলায় গর্জালো। তুমি যে কাস্টমস চুরি, স্বর্ণ চোরাচালান আর অবৈধ হুন্ডি ব্যবসা করো, তার সমস্ত কাগজপত্র এখন আমার টেবিলে। আগামী ৮ ঘন্টার মধ্যে তোমার নামে ওয়ারেন্ট ইস্যু হচ্ছে। তুমি আর তোমার এই চালবাজ তানিয়া দুজনকে আজ আমি এমন রাস্তায় নামাবো যেখান থেকে জেলের অন্ধকার ছাড়া আর কোনো আলো তোমরা দেখতে পাবে না। আরিফ বুঝে গেল অতিরিক্ত লোভ করতে গিয়ে সে নিজেই হাত দিয়ে নিজের কবর খুঁড়েছে। পিয়াস সুলিভান তাকে কেবল মারেনি, তাকে সামাজিকভাবে ও অর্থকষ্টে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। রাত ৯টা নাগাদ পিয়াস যখন বাংলোয় ফিরল, তখন বাইরে টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছে। পিয়াস দরজার ড্রয়িং রুমে এসে ঢুকে। তার টি শার্টের হাতায় হালকা ধুলো আর কড়া সিগারেটের গন্ধ। কিন্তু তার চেহারা আজ অন্য দিনের চেয়ে অনেকটাই শান্ত, যেন ভিতরে কোনো এক দীর্ঘমেয়াদী ঝড়ের অবসান ঘটেছে। মৌরি কাঠের উপর বসে বাচ্চা কোলে নিয়ে বয়ে বয়ে পিয়াসের দিকে তাকায়। সে ভেবেছিল পিয়াস আজ আবার হয়তো উগ্রতা দেখাবে, কিন্তু
কথার ঝাবক মারবে, কিন্তু পিয়াস কোনো খারাপ ব্যবহার করলো না। সে সোফায় গিয়ে বসলো। তোমার সেই প্রথম স্বামী আরিফকে পুলিশে দেওয়া হয়েছে। পিয়াস পকেট থেকে চারমিনা বের করতে করতে হঠাৎ শান্ত গলায় বলে, তার চোরাচালান আর ব্ল্যাকমেইলের সমস্ত অপরাধে সে আর তার নতুন বউ তানিয়া এখন নিঃস্ব। ওদের ঘরবাড়ি, ব্যাংক ব্যালেন্স সব সিজ করা হয়েছে। তারা এখন পুরোদমে পথে নেমেছে। মৌরি পুরো স্তব্ধ হয়ে যায়। আরিফ, আরিফ আপনাকে ব্ল্যাকমেইল করতে গিয়েছিল? পিয়াজ সিগারেটে একটা লম্বা টান দিয়ে দোয়া ছেড়ে মৌরির দিকে তাকায়। লোভ মানুষকে অন্ধ করে দেয় মৌরি। সে ভেবেছিল আমার দুর্বলতা ব্যবহার করে টাকা হাতিয়ে নিবে। কিন্তু সে জানতো না পিয়াজ সুলিবানের সীমানায় যে তাকে তাকে আক্রমণ করার চেষ্টা করলে পরিণতি কতটা করুণ হতে পারে। মৌরি জানলার কাছের দিকে তাকিয়ে রইল। তার মনের ভিতর এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি হলো। যে আরে তাকে ও তার ৩ মাসের সন্তানকে নর্দমায় ছুঁড়ে ফেলে দিয়েছিল, সে পাপী লোকটি উপযুক্ত বিচার হয়েছে। আর সেই বিচার করেছে পিয়াস সুলেমান, যে মানুষটাকে সে এতদিন কেবল একটা নিষ্ঠুর অত্যাচারী মনে করত। পিয়াস উঠে দৃঢ় পায়ে বিছানার পাশে আসে। সে আলতো করে বাচ্চাটার কপালে হাত রাখে। বাচ্চাটা ঘুমের ঘোরে হালকা একটু হাসি ফুটিয়ে তোলে। মৌরি পিয়াসের বিষাদময় চোখের দিকে তাকায়। সে প্রথমবারের মতো অনুধাবন করতে পারে এই লোকটা মুখে যতই বিষ বিষ চালক না কেন, পুরুষ মানুষ। একজন রক্ষক হিসাবে পিয়াস সুলিভান কতটা বিশ্বস্ত আর শক্তিশালী। রাতের নাম না জানা পাখির ডাক আর বাইরের একটা ঝিঁঝি পোকার শব্দ বাংলোর নিস্তব্ধতাকে আরো গম্ভীর করে তুলেছে। জানলার কাছে জমে থাকা বৃষ্টির ফোঁটাগুলো আস্তে আস্তে গড়িয়ে পড়ছে নিচের গাঢ় অন্ধকারে। ঘরের ভিতর আবছা মেহগনি রঙের আলো ছড়িয়ে পড়ে। পিয়াস সোফায় হেলান দিয়ে একমনে চারমিনার নীল ধোঁয়া উড়িয়ে যাচ্ছে। আর বিছানায় বসে থাকা মৌরির বুকের ভিতর তখন হাজারটা অনুভূতির তোলপাড়। আজ রাতের আজ রাতের এই অদ্ভুত শান্ত পিয়াসকে দেখে মৌরি ভীষণ অচেনা লাগছে। যে মানুষটাকে প্রতিটা কথায় উগ্রতা দেখাতো, যার কথাটা যার একটা অহংকার বা বরফ শীতল চাহনিতে পুরো ঘরের পরিবেশ জমে যেত, সে আজ আরিফের আসল পরিণতিটা কতটা সহজ ও ঠান্ডা মাথায় বলে দিল। আরেক যে মানুষটাকে অন্ধের মতো বিশ্বাস করে মৌরি একসময় নিজের নিশ্চিত জীবন ধ্বংস করেছিল, যে তাকে আর তার ৩ মাসের নিষ্পাপ সন্তানকে চরম বিপদের মুখে ফেলে পালিয়ে গিয়েছিল, তার এমন নিঃস্ব ও অপমানজনক পতন পিয়াসের শক্ত হাতেই লেখা ছিল। মৌরি কুল থেকে আস্তে করে বাচ্চাটাকে বিছানার একপাশে শুইয়ে দিল। পাতলা সুতি খাতাটা সাবধানে তার গায়ে জড়িয়ে দিয়ে সে খাট থেকে নামলো। তার পরনে একটা সাদামাটা সুতির শাড়ি, চুলগুলো আলগা করে ফিটে ফেলা। সে দৃঢ় পায়ে হেঁটে গিয়ে পিয়াসের সোফায় থেকে কিছু একটা দূরত্ব রেখে দাঁড়ালো। গলার ভেতর জমে থাকা ভয় আর সংকোচ কাটিয়ে মৌরি দৃঢ় গলায় বলল, আপনি আপনি আরিফের সাথে এমনটা না করলেও পারতেন। ও যাই করুক, আমার অতীত তো আর কোনোদিন বদলাবে না। উল্টো ওর মতো নিচু মানসিকতার একটা লোকের পেছনে লাগতে গিয়ে আপনার নিজের অফিসিয়াল পজিশন বা সম্মানের ক্ষতি হতে পারতো। পিয়াস হাতের শারমিনটার কাঁচের অ্যাশট্রেতে আলতো করে টিপে নিভিয়ে দিল। তারপর ধীরে ধীরে মুখ তুলে মৌরির বিষণ্ণ চেহারার দিকে তাকালো। কতি? পিয়াস সামান্য বাঁকা হেসে ঠান্ডা গলায় বলল, পিয়াস সুলিমানের সীমানায় ঢুকে কেউ তার ভয় দেখাবে আর সে হাত গুটিয়ে বসে তার মাসুল গুনবে, এমনটা ভেবে থাকলে খুব ভুল ভেবেছ মৌরি। আরিফ ভেবেছিল সে আমার সম্মান বিক্রি করে টাকা কামাবে আর মৌরির পুরনো ইতিহাস বেচে আমাকে ব্ল্যাকমেইল করবে। কিন্তু সে জানতো না, সে যে বিষাক্ত খেলায় পা দিয়েছে তার শেষ চালটা সবসময় আমিই চালি। কথাগুলো শেষ করে পিয়াস সোফা ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। তার ৬ ফুটেরও বেশি দীর্ঘ ও সুগঠিত শরীরটা মৌরির সামনে আসতেই মৌরি অজান্তে এক পা পিছিয়ে গেল। পিয়াস তা খেয়াল করেও মুখে কিছু বলল না। সে ধীরে ধীরে বারান্দার দিকে পা বাড়ালো। বাইরে তখন বৃষ্টির বেগ কিছুটা কমে এসেছে, তবে কালসে মেঘের আনাগোনা থামেনি। বারান্দা খুলতেই ঝিরিঝিরি ঠান্ডা হাওয়া ঘরের ভিতরে ঢুকে পড়ল। মৌরি কিছুক্ষণ নীরব হয়ে দাঁড়িয়ে থাকার পর এক অজানা আকর্ষণে বারান্দার দরজার কাছে গিয়ে দাঁড়ালো। পিয়াসের চৌড়া পিঠের দিকে তাকিয়ে তার মনে জমে থাকা বহুদিনের প্রশ্নগুলো আকুপাকু করতে লাগলো। আপনি কি আমাকে সত্যিই ভীষণ ঘৃণা করেন? মৌরি
আচমকা প্রশ্নটা করে ফেললো, কথাটা যেন তার ভিতরে থেকে না চাইতে একা একাই বেরিয়ে এসেছে। পিয়াস পিছনে না তাকিয়ে বাইরে কালচে অন্ধকারের দিকে চেয়ে রইলো। বেশ কিছুক্ষণ কোনো উত্তর দিল না সে। তারপর পিয়াসের বরফের মতো ঠান্ডা গভীর কণ্ঠ ভেসে এলো, ঘৃণা খুব দামি একটা অনুভূতি মৌরি। ওটা সবার উপর অপচয় করা যায় না। ৩ বছর আগে তুমি যখন সেই ধোঁকাবাজ আরিফের হাত ধরে বাগদানের আংটি চুরি ফেলে পালিয়েছিলে, তখন তুমি শুধু আমাকে অপমান করোনি, পিয়াস সুলিবানের অহংকার ধূলিসাৎ করেছিলে। পুরো সমাজের সামনে আমাকে হাসির পাত্র বানিয়েছিলে। আমি সে চুরমার হওয়া অহংকারের মাসুল তোমাকে প্রতি মুহূর্তে দিতে চাই। কিন্তু আমি তো এখন আপনার ঘরে এক এক প্রকার বন্দী। মৌরি চোখের কোণে জল টলমল করে উঠল। সে আর নিজের ভিতরের যন্ত্রণা সামলাতে না পেরে নিচু স্বরে কেঁদে ফেলল। আমার এই ৩ মাসের অবুঝ বাচ্চাটার কি দোষ বলুন তো? ও তো কোনো অপরাধ করেনি। আপনি কেন ওকেও এই চার দেওয়ালের মাঝে আটকে রেখেছেন? আমাকে সুদ তোলার জন্য বন্দি করে রাখুন, কিন্তু ওকে অন্তত মুক্ত মুক্ত হতে থাকতে দিন। পিয়াস হঠাৎ ঘুরে দাঁড়ালো, তার চাহনি মুহূর্তের মধ্যে কঠোর হয়ে উঠল। সে এক পা এগিয়ে এসে মৌরির একদম মুখোমুখি গিয়ে দাঁড়ালো। তাদের মাঝে এখন দূরত্ব বলতে কেবল কয়েক ইঞ্চির। তোমার বাচ্চা এই বাংলোর সীমানার ভিতরেই সবচেয়ে নিরাপদ আছে। পিয়াসের গলার এবার স্পষ্ট গাম্ভীর্য। বাইরে আরেফের মতো কত শত উকুন আর হায়না বেড়ে শকুন হায়না বেড়ে ঘুরে বেড়াচ্ছে। তার কোনো ধারণা আছে তোমার? এই সমাজ একজন পরিত্যক্তা নারী আর তার পরিচয়হীন সন্তানকে কতটা করুণ চোখে দেখে তা নিশ্চয়ই তোমাকে নতুন করে শেখাতে হবে না। এই বাংলোর চার দেওয়ালে তোমার কাছে বন্দিশালা মনে হতে পারে মৌরি, কিন্তু কিন্তু শক্ত সত্য হলো এই চার দেওয়াল আর পিয়া সুলিবানের নামটাই এই মুহূর্তে তোমার আর তোমার বাচ্চার সবচেয়ে বড় বর্ম। মরি চোখ তুলে পিয়াসের দিকে তাকালো। কান্নার নোনা জলে তার দৃষ্টি অস্পষ্ট হয়ে এসেছে। পিয়াসের এই কড়া আর রুক্ষ কথাগুলোর পেছনের আসল সত্যটা যেন এইবার তার কাছে পরিষ্কার হতে শুরু করলো। পিয়াস তাকে আটকে রেখেছে নিজের রাগের মাসুল নিতে, কিন্তু একই সাথে পিয়াসের ক্ষমতা আর এই বাংলোর সীমানায় তাকে বাইরের নির্দয় পৃথিবীর নোংরা আক্রমণ থেকে আগলেও রেখেছে। পিয়াস বাইরে থেকে যতটাই পাষাণ ও নিষ্ঠুর, ভেতরে থেকেও কোথাও যেন এক দায়িত্ববোধের শৃঙ্খলে সে নিজেকে বেঁধে রেখেছে। পিয়াস বারান্দা থেকে ঘরের ভিতর চলে এসে সে ড্রেসিং টেবিলের উপর রাখা একটা ছোট চামড়ার ফাইল তুলে নিয়ে খাটের পাশের টেবিলে রাখলো। এটা কিসের ফাইল? মৌরি শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে সাবধানে জিজ্ঞাসা করলো। তোমার আর বাচ্চার নতুন আইডেন্টিটি আর লিগ্যাল পেপারস। পিয়াস সংক্ষেপে বলল, কাল সকালে সিভিল সার্জন নিজে আসবেন বাচ্চাটাকে দেখতে। ওর সব ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়েছে। আর হ্যাঁ, কাল থেকে বাংলোয় রান্নাবান্না ও বাচ্চার খেয়াল রাখার জন্য ২ জন বিশ্বস্ত কেয়ারটেকার মহিলাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তোমাকে আর সব কাজ একা হাতে করতে হবে না। মৌরি বাকরুদ্ধ হয়ে ফাইলটার দিকে চেয়ে রইল। তার মুখে কোনো ভাষা ফুটলো না। যে মানুষটা সকালে করা অফিসিয়াল পোশাকে তাকে বাংলোর বাইরে না যাওয়ার শাসানি দিয়ে গিয়েছিল, সে রাতে ফিরে এসে গোপনে বাচ্চার সুরক্ষা ও সুবিধার জন্য এত আয়োজন করে রেখেছে। পিয়াস কবজির ঘড়ির দিকে তাকালো। রাত তখন প্রায় পৌনে ১১টা। আমি স্টাডি রুমে যাচ্ছি। আজ রাতে স্পেশাল স্কোয়াডের কিছু গোপন কোর্সের ফাইল দেখতে হবে। পিয়াস তার ক্যাপটা হাতে নিয়ে ঘর থেকে পা বাড়ালো। দরজার বাড়ি মেহগনি পাল্লাটা খুলে বের হতে গিয়েও পিয়াস এক মুহূর্তের জন্য থামলো। পেছনে না তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আর শোনো, দরজাটা ভেতর থেকে ভালো করে লক করে দাও। বাইরের ভেজা হাওয়া ঘরে ঢুকলে বাচ্চার ঠান্ডা লেগে যেতে পারে। কথাটা বলে পিয়াস ঘর থেকে বের হয়ে গেল। তার ভারী সামরিক বুটের কটকট শব্দটা লম্বা করিডোর ধরে আস্তে আস্তে দূরে মিলিয়ে গেল। মৌরি কিছুক্ষণ চুপচাপ দরজার দিকে তাকিয়ে রইল। তারপর সে সামনে এগিয়ে গিয়ে শক্ত করে দরজাটা সিটকানিটা তুলে দিল।
বিছানায় ফিরে এসে সে শান্ত হয়ে শুয়ে থাকা বাচ্চাটার পাশে গিয়ে বসে পড়ল। বাইরের ঝুম বৃষ্টির শব্দটা এখন আর আগের মতো ভীতিকর লাগছে না। মৌরি ফরম মমতায় বাচ্চার কপালে আর নরম হাতে আলতো করে চুমু খেয়ে দিল। পিয়াস সুলিভান লোকটা এক ভীষণ জটিল ও রহস্যময় দাদা। সে মুখে যতটাই বিষ ঢালুক না কেন, তার ভিতরে সুরক্ষা বলয়টা কতটা মজবুত তা আজ মৌরি প্রথমবার উপলব্ধি করলো। মৌরির বুকের ভিতর জমে থাকা ভয়ের বরফটা যেন আস্তে আস্তে গলতে শুরু করেছে। সে বুঝতে পারলো এই তীব্র বিষাক্ত অনুরাগের আড়ালে কোনো এক গভীর দায়িত্ব আর মায়া নিঃশব্দে জায়গা করে নিচ্ছে। নিঝুম রাত যখন গভীর হচ্ছে, বাংলোর বাইরে ঝিঝি পোকার শব্দ আর আর হাওয়ার ঝাপটা যেন আরো ধারালো হয়ে উঠছে। জানলার কাছে একটানা আছড়ে পড়া বৃষ্টির ফোঁটাগুলো কোনো এক গোপন সুর বাজিয়ে চলেছে। ড্রয়িং রুমের আবছা আলোয় মৌরি কতক্ষণ কাঠের পুতুলের মতো শক্ত হয়ে বসে আছে। তার কোনো হিসাব তার নিজের কাছেও ছিল না। কাঠের উপর শুয়ে থাকা ৩ মাসের ছোট্ট নিষ্পাপ সন্তানটি একদম শান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। তার বুকটা হালকা ওঠানামা করছে। মৌরি আলতো হাতে বাচ্চার কপালে ছড়িয়ে থাকা কয়েকটা নরম চুল সরিয়ে দিল। বাচ্চার ওই শান্ত মুখের দিকে তাকালেই মৌরির বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার পাহাড়টা যেন এক মুহূর্তের জন্য হলেও হালকা হয়ে যায়। বিগত কয়েকটি দিন মৌরির জন্য ছিল এক ভয়াল স্বপ্নের মতো। পিয়াস সুলিমানের বিষাক্ত হুমকি, তার ক্রোধ, সামরিক বুটের ভারী কটকট শব্দ আর এই বাংলোর সীমানায় আটকে থাকা ভয় সব মিলিয়ে মৌরির দম বন্ধ হয়ে আসছিল। কিন্তু আজ রাতের ঘটনাটা তার মনের ভিতরে সব হিসাব নিকাশ এক লোহমায় ওলটপালট করে দিয়েছে। যে আরিফ তাকে ৩ বছর আগে ভালোবাসার মিথ্যে জালে ফাঁসিয়ে সমাজ আর পরিবারের সামনে কোলটা বানিয়েছিল, যে আরিফ তাকে গর্ভবতী অবস্থায় এক এক কাপড়ে রাস্তায় ফেলে দিয়ে অন্য নারীর হাত ধরে পালিয়েছে, সে আরিফ আজ নিঃস্ব পথের ভিখারি। পিয়াস সুলিমান তাকে শুধু শাস্তিই দেয়নি, তাকে এমন এক খাদে ফেলেছে যার থেকে ওঠার কোনো পথ আরিফের আর নেই। মৌরি নিজেকে প্রশ্ন করলো, পিয়াস কেন করলো এটা? শুধুই কি নিজের অফিসিয়াল সম্মান বাঁচানোর জন্য, নাকি এই ভয়ঙ্কর কঠোর পুরস্কার মাঝের ভিতরে কোনো এক অধিকারবোধ কিংবা সুরক্ষার ছায়া লুকিয়ে আছে? চিন্তাগুলো মৌরির মাথায় ঘুরপাক খাচ্ছিল, ঘূর্ণিপাকের মতো ঘুরতে লাগলো। সে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। পায়ের পাতা বরফের মতো ঠান্ডা হয়ে ঠান্ডা মেঝে স্পর্শ করতে তার শরীর সামান্য শিহরে উঠলো। সে গায়ের সাদামাটা সুতির শাড়ির আঁচলটা ভালো করে জড়িয়ে দিয়ে জানলার দিকে এগিয়ে গেল। পর্দাটা একটু সরিয়ে তাকাতেই চোখ পড়লো বিশাল বাংলোর প্রাঙ্গণে। বৃষ্টি ভেজা উঁচু সীমানা প্রাচীরের উপর বসানো লাল সবুজ সেন্সর লাইটগুলো টিপ টিপ করে জ্বলছে। গেটের বাইরে সশস্ত্র র্যাব সদস্যরা সাদা মাথায় দাঁড়িয়ে ডিউটি দিচ্ছে। পিয়াস সুলিমানের সাম্রাজ্য এতটাই সুরক্ষিত যে এখানে অনুমতি ছাড়া বাতাসের হাওয়াও ভিতরে ঢুকতে পারে না। মৌরি জানলার কাছে কপাল টেকিয়ে এক দীর্ঘশ্বাস ফেললো। ঠিক তখনই তার মনে হলো পিয়াস এখনো স্টাডি রুমেই আছে। 11:30 বাজতে চললো, কিন্তু লোকটা এখন রাতের খাবার ছুঁয়েও দেখেনি। পিয়াসের করা নির্দেশ, সে যখন কাজে ব্যস্ত থাকে তখন তাকে বিরক্ত করা বারণ। কিন্তু আজ কেন যেন মৌরির মনে হলো পিয়াসের জন্য এক কাপ কফি বানানো দরকার। এটা কি পিয়াসের প্রতি তার কৃতজ্ঞতা, নাকি এক অজানা অজানা অনুভূতির শুরু? মৌরি তা বুঝতে পারলো না। সে ধীর পায়ে ঘর থেকে বের হয়ে করিডোর ধরে রান্নাঘরের দিকে এগুলো। পুরো বাংলার নিস্তব্ধতায় ডুবে আছে। মাঝে মাঝে শুধু দেওয়াল ঘড়ির টিকটক শব্দ শোনা যাচ্ছে। রান্নাঘরে ঢুকে মৌরি চুলা জ্বালিয়ে কফি পানি বসালো। বাংলোর কেয়ারটেকাররা পিয়াসের পছন্দ অপছন্দের সব জিনিস গুছিয়ে রেখে দিয়ে গেছে। পিয়াস কফিতে কোনো চিনি খায় না, একদম কড়া তেতো কফি কফি একদম ব্ল্যাক কফি। মৌরি মগে কফি ঢেলে যখন চামচ দিয়ে নাড়ছিল, তখন কফির তীব্র তিতা গন্ধটা তার নাকে এসে লাগলো। কফির মগটা টেনে নিয়ে মৌরি স্টাডি রুমের দিকে পা বাড়ালো। কাঠের বাড়ি কাঠের বাড়ির দরজার সামনে এসে সে এক মুহূর্ত থামলো। তার বুকের ভিতর ধুক ধুক শব্দ হচ্ছিল। পিয়াসের স্টাডি রুমে অনুমতি ছাড়া ঢোকার কঠোরভাবে নিষিদ্ধ। যদি পিয়াস রেগে যায়, যদি আগের মতো উগ্র গলায় চেঁচিয়ে ওঠে, মরির দরজায় আলতো করে দুবার টোকা দিল। ভিতর থেকে পিয়াসের গম্ভীর ভারী আওয়াজ ভেসে এলো, ভিতরে এসো।
মৌরি সাবধানে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। বিশাল স্টাডি রুমটা মেহগনি আর চামড়ার সুবাসে ভরপুর। ঘরের একদিকে সারি সারি বইয়ের তাক, মাঝখানে প্রকাণ্ড এক কাঠের টেবিল। টেবিলের উপর চারমিনার সিগারেটের ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে পড়ে উঠেছে। টেবিলের ছড়ানো রয়েছে একাধিক গোপন সরকারি ফাইল, মানচিত্র আর কিছু নথিপত্র। পিয়াস তার ফুল স্পিড কালো টি শার্টের হাতা কনুই পর্যন্ত গুটিয়ে বসেছিল। তার চামড়া, তার চৌড়া কপালে চিন্তার ভাঁজ, চোখের নিচে হালকা কালচে ছায়া। মৌরি ভেতরে ঢুকতে পিয়াস ফাইল থেকে চোখ তুলে তাকালো। তার তীক্ষ্ণ দৃষ্টি মৌরির হাতের কফির মগের উপর গিয়ে পড়লো। মৌরি সামান্য ভ্রু কুঁচকে বলল, এখানে কি করছো এত রাতে? পিয়াস সামান্য ভ্রু কুঁচকে বলল, এখানে কি করছো এত রাতে, জেগে আছো কেন? মৌরি ট্রেটা টেবিলের উপর একপাশে সাবধানে রাখতে রাখতে দৃঢ় গলায় বলল, আপনার কফি, আপনি রাতে কিছু খাননি তাই কফি বানিয়ে আনলাম। পিয়াস কিছু বলল না। সে হেলান দিয়ে চেয়ারের পেছনে ভর দিল। তার গহীন চোখ দুটো দিয়ে মৌরিকে আপাদমস্তক নিরীক্ষণ করতে লাগলো। পিয়াসের সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা মৌরির বুকে কাঁপন ধরিয়ে দেওয়ার জন্যই যথেষ্টই ছিল। আমি কি তোমাকে কফি বানাতে বলেছি? মৌরি দৃষ্টি নিচু করে ফেললো। না, আপনি বলেননি, কিন্তু আমি আজ আরিফের ব্যাপারটা যেভাবে সামলালেন, আমার মনে হলো আপনার অন্তত এক কাপ কফি পাওয়া উচিত। পিয়াস সামান্য বাঁকা হাসলো। সে টেবিল থেকে কফির মগটা হাতে তুলে নিল। কফিতে একটা ছোট্ট চুমুক দিয়ে পিয়াস শান্ত গলায় বলল, তুমি ভাবছো আমি তোমার উপর দয়া করেছি, কিংবা তোমার আরিফের প্রতি আমার কোনো করুণা জেগেছিল? মৌরি চুপ করে রইল। পিয়াস মগটা টেবিলে রেখে হঠাৎ টেবিলের উপর দু হাত চড়িয়ে সামনের দিকে ঝুঁকলো। তার কঠিন চেহারা মৌরির মুখের খুব কাছাকাছি এলো। ভুল ভাবছো মৌরি, পিয়াস সুলিভান কখনো কারোর উপর দয়া করে না। আরিফ আমার নামে দাগ লাগাতে চেয়েছিল। পিয়াস সুলিভানের গায়ে হাত দেওয়া বা তার সম্পত্তি ছোঁয়ার মাসুল যে কত ভয়াবহ হতে পারে, আরিফকে আমি শুধু সেটাই মনে করিয়ে দিয়েছি। আর তুমি এখনো আমার সেই সুদের অংশ। তোমাকে এই বাংলোয় রাখা হয়েছে কারণ তোমার উপর আমার পাওনা এখনো মেটানো হয়নি। পিয়াসের মুখের সম্পত্তি শব্দটা শুনে মৌরির বুকটা চেত করে উঠল, কিন্তু আজ আর মৌরি ভয়ে কেঁপে উঠল না। সে পিয়াসের চোখের দিকে তাকালো। আমি আপনার সম্পত্তি নয়। মৌরি শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, আমি একটা রক্ত মাংসের মানুষ। আমি মানছি 3 বছর আগে আমি ভুল করেছিলাম। আরিফের মিষ্টি কথায় ভুলে আমি আপনার সঙ্গে করা বাগদান ভেঙে পালিয়েছিলাম। কিন্তু তার সাজা তো আমি গত 3 বছর ধরে প্রতি মুহূর্তে পেয়েছি। রাস্তায় রাস্তায় ঘুরেছি, পেটে বাচ্চা নিয়ে অনাহারে দিন কাটিয়েছি। শেষ পর্যন্ত আরিফের লাথি খেয়ে রাস্তায় রাস্তায় পড়ে থেকেছি। আর কত সাজা দেবেন আমাকে? কথাগুলো বলতে বলতে মরির গলা ধরে এলো। চোখ ফেটে বের চোখ ফেটে জল গড়িয়ে এলো তার। পিয়াস মৌরির এই রূপ দেখে এক মুহূর্তের জন্য স্তব্ধ হলো। সাধারণত মৌরি তার সামনে বয়ে কুঁকড়ে থাকে, তার কথা বলতে গিয়ে কাঁপতে থাকে। পিয়াস ধীরে ধীরে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সে মৌরির একদম কাছাকাছি এসে থামলো। ঘরের মেহগনি আলোর নিচে পিয়াসের দীর্ঘ ছায়া মৌরির উপরে এসে পড়লো। মাসুল এত সহজে শেষ হয় না মৌরি। পিয়াস আলতো করে মৌরির থুতনিটা ধরে তার মুখটা উপরে তুললো। পিয়াসের আঙ্গুলের স্পর্শ অত্যন্ত শক্ত হলেও তাতে কোনো হিংস্রতা ছিল না। তুমি যা হারিয়েছো তা তোমার সম্মান, কিন্তু তুমি যা চুরমার করেছিলে তা ছিল পিয়াস সুলিভানের বিশ্বাস। 1 কোটি টাকা বা আরিফের জেলে জেলে পাঠানো, সে বিশ্বাস ফিরিয়ে দিতে পারবে না। মৌরি পিয়াসের আঙ্গুলের স্পর্শ তরতর করে কেঁপে উঠল। পিয়াসের চোখের মনি দুটো এত কাছাকাছি যে মৌরি সেখানে নিজের প্রতিচ্ছবি পরিষ্কার দেখতে পাচ্ছে। তাহলে আপনি কি চান? মৌরি ফিস ফিস করে জিজ্ঞাসা করলো। আমাকে সারা জীবন এই বিষাক্ত অনুরাগের জালে আটকে রাখবেন? পিয়াস থুতনি থেকে হাত সরিয়ে নেয়নি। সময় বলবে তুমি কতদিন এখানে থাকবে। পিয়াস ঘুরে গিয়ে দরজার দিকে পা বাড়ালো। তবে আপাতত তোমার বাচ্চার যত্ন নাও।
কাল সকালে ডক্টর হাসান আসবেন। ওকে ঠিকঠাক করে চেক আপ করানো হয়। আর তুমি বেশি চিন্তা বন্ধ করো, ঘুমোতে যাও। পিয়াস কথাটি বলে স্টাডি রুমের বেলকনিতে দরজাটা খুলে দিল। জোরো হাওয়া তার বৃষ্টির ছাদ ভিতরে ঢুকে এলো। পিয়াস সিগারেট ধরাতে ধরাতে অন্ধকারের দিকে মুখ করে দাঁড়িয়ে রইল। মৌরি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে ট্রেটা হাতে করে নিয়ে ধীর পায়ে স্টাডি রুম থেকে বের হয়ে এলো। নিজের ঘরে ফিরে সে মৌরির দরজাটা আটকে দিল। ঘরের কোণের দরজাটা নাইট ল্যাম্পের আলোয় সে বিছানায় শুয়ে থাকা বাচ্চার পাশে এসে বসলো। তার বুকের ভিতর এক নতুন আলোড়ন সৃষ্টি হয়েছে। পিয়াস সুলিভান মুখে যতই বলুক না কেন সে সুদ নিচ্ছে, কিন্তু মৌরি আজ স্পষ্ট বুঝতে পেরেছে এই মানুষটা নিজেকে যতটা নির্দয় দেখায়, তার ভিতরে আত্মসম্মান আর দায়িত্ববোধ তার চেয়েও অনেক বেশি বিশাল। আরিফ তাকে ধ্বংস করেছিল, কিন্তু পিয়াস সুলিভান তাকে শাস্তি দেওয়ার নামে এক বিশাল ছায়া দিয়ে আগলে রেখেছে। বাচ্চাটা ঘুমের ঘুরে হালকা হাত পা নাড়লো। মৌরি আলতো করে বাচ্চার বুকে হাত রাখলো। বাইরে তখন বৃষ্টি কমে এসেছে। ভিতরের আলো ফুটতে আর বেশি দেরি নেই। মৌরি জানালার কাছের দিকে তাকালো। তার মনে হলো এই বাংলোর বিষাক্ত পরিবেশের ভিতরেই হয়তো নতুন কোনো অনুরাগের বীজ নিঃশব্দে রূপিত হচ্ছে। যে অনুরাগের বিষও আছে, আবার শান্তিও। রাতের জোড়ো হাওয়া আর শ্রাবণের বিধ্বংসী বৃষ্টি শেষ পর্যন্ত ভোরের দিকে স্তব্ধ হয়ে এলো। বাংলোর বিশাল প্রাঙ্গণের নিম গাছগুলোর ভিজে পাতা তখনও টিপ টিপ করে পানির ফোঁটা ঝরে পড়ছে। জানলার মিহি পর্দা টপকে ভোরের প্রথম শান সোনা ঝরা রোদের আলো এসে পড়লো মৌরির আবছা ঘরের মেহগনি মেঝের উপর। মৌরি আজ সারা রাত এক ফুটও ঘুমোতে পারেনি। চোখের কোণে জমা থাকা ক্লান্তি আর মাথার ভিতরে হাজারো চিন্তা যেন তাকে এক মুহূর্তের জন্য শান্তি দেয়নি। সে বিছানার উপর হাঁটু মুড়ে বসে তিন মাসের বাচ্চার দিকে এক মনে তাকিয়ে আছে। বাচ্চাটা গভীর ঘুমে আচ্ছন্ন। তার ছোট্ট ছোট্ট দুটো গাল ভোরের আলোয় এক অদ্ভুত পবিত্রতায় জ্বলজ্বল করছে। সকাল ঠিক 7টা বাজতে ঘরের দরজায় আলতো করে দুবার টোকা পড়ল। মৌরি কিছুটা সতর্ক হয়ে উঠে গিয়ে দরজা খুলল। দরজার বাইরে দাঁড়িয়ে আছেন আনুমানিক 25-30 বছর বয়সী দুজন মহিলা। দুজনের পরনে অত্যন্ত মার্জিত ও পরিষ্কার সুতির শাড়ি। আসসালামু আলাইকুম ম্যাডাম। প্রবীণ মহিলাটি নিচু সুরে সালাম দিলেন। আমাদের স্যার পাঠিয়েছেন। আমার নাম রহিমা, আর ও আমার মেয়ে সুমি। আজ থেকে আমরা এই বাংলোর ভিতরে রান্না বান্না, ঘর পরিষ্কার আর বাচ্চার দেখভালের দায়িত্বে থাকবো। স্যার নির্দেশ দিয়েছেন আপনাকে যেন বাড়ি কোনো কাজ ছুতেও না দেওয়া হয়। মরি কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে রইল। পিয়াসের কঠোর আদেশের বাস্তবায়নও এত দ্রুত শুরু হয়ে যাবে সে ভাবতে পারেনি। আপনারা ভেতরে আসুন, মৌরি দৃঢ় গলায় বলল। রহিমা এবং সুমি ঘরে ঢুকে অত্যন্ত দক্ষ হাতে কাজ শুরু করে দিল। তারা বাচ্চাটার জন্য গরম পানি তৈরি করলো, ঘরের ভেজা পর্দা বদলে দেওয়া এবং ড্রেসিং টেবিলের উপর ছাড়ানো জিনিসপত্র পরিপাটি করার কাজে লেগে গেল। ম্যাডাম, আপনি হাত মুখ ধুয়ে তৈরি হয়ে নিন। রহিমা বেগম অত্যন্ত সশদ্র ভঙ্গিতে বললেন। স্যার 8টার মধ্যে ডাইনিং এ আসবেন। ডক্টর হাসানও ঠিক 8:30টায় এসে পৌঁছাবেন। স্যারের কড়া নির্দেশ 8টার মধ্যেই যেন আপনার নাস্তা প্রস্তুত থাকে। মৌরি বাথরুমের দিকে পা বাড়ালো। বেসিনের আয়নায় নিজের চেহারার দিকে তাকাতেই তার গা শিউরে উঠল। চোখের নিচে স্পষ্ট কালো দাগ। ঠোঁট দুটো শুকনো আর ফ্যাকাশে চামড়ার স্পষ্ট ফুটে উঠছে টানা কয়েকদিন দিনের অনাহারে আর মানসিক অত্যাচারের ছাপ। সে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিল। আজ পিয়াসের মুখোমুখি হতে তার এক অদ্ভুত অস্বস্তি হচ্ছে। কাল রাতে সেই স্টাডি রুমের কথোপকথন, পিয়াসের ঠান্ডা স্পর্শ আর সম্পত্তি শব্দটার আড়ালে লুকানো দায়িত্ববোধের ছায়া, সবকিছুই মৌরির মনকে এক তোলপাড় করা সমুদ্রের রূপ দিয়েছে। 8:30টায় মৌরি ডাইনিং টেবিলের রুমে এসে উপস্থিত হলো। বিশাল মেহগনি কাঠের ডাইনিং টেবিলটা নিখুঁতভাবে সাজানো। টেবিলে গরম পরোটা, সিদ্ধ ডিম, তাজা ফলের জুস আর সুগন্ধি চা রাখা আছে। ঠিক 8:45টায় পিয়াল সুলিভান ডাইনিং টেবিলে প্রবেশ করলো। তার পরনে আজ নিখুঁত ইস্ত্রি করা অফিসিয়াল ইউনিফর্ম। বুকের উপর সামরিক পদকগুলো রোদের আলোয় ঝিলমিল করে উঠছে। পায়ে সেই চকচকে সামরিক বুট।
পিয়াসের উপস্থিতি পুরো ডাইনিং রুমের বাতাসকে যেন এক নিমিষে ভারী ও গম্ভীর করে তুলল। পিয়াস সোজা এসে টেবিলের মাথায় নিজের নির্দিষ্ট চেয়ারে বসলো। সে একবারও মৌরির দিকে তাকালো না। তার হাত ড্রেসিং টেবিল থেকে তুলে আনা একটা সরকারি ফাইলের পাতায় উল্টাতে লাগলো। আর এক হাতে সে কফির মগে চুমুক দিল। বাচ্চার শরীর কেমন? পিয়াস ফাইলের দিকে চোখ রেখে বরফের মতো ঠান্ডা গলায় জিজ্ঞাসা করলো। মৌরি চেয়ারের উপর সোজা হয়ে বসে নিচু স্বরে উত্তর দিল, ভালো, জ্বর আসেনি। ডক্টর হাসান 8:30টায় আসবেন। মেডিকেল ফাইলের সব কাগজপত্র টেবিলে রাখা আছে। পিয়াস গম্ভীর কণ্ঠে বলল, হাসপাতালে সব ভ্যাকসিনের শিডিউল আজকেই ফাইনাল হবে। কোনো অবহেলা যেন না হয়। মৌরি এক মুহূর্ত ইতস্তত করে বলল, আপনি আপনি আজ এত কিছু কেন করছেন? কাল রাতেও তো বললেন। পিয়াস কফির মগটা দপ করে টেবিলের উপর রাখলো। ফাইলের উপর থেকে চোখ তুলে সে সোজা মৌরির চোখের দিকে তাকালো। সেই তীক্ষ্ণ চাহনিতে মৌরির কথা মাঝে পথেই আটকে গেল। আমি যা করছি তার কৈফিয়ত কাউকে দেই না মৌরি। পিয়াসের গলা আওয়াজ পুরো গড়ে প্রতিধ্বনিত হলো। পিয়াস সুলিভানের বাংলোয় থাকা কোনো বস্তু বা মানুষ যদি অবহেলিত দেখায়, তবে তা আমার নামের সাথে যায় না। এটা তোমার জন্য কোনো বিশেষ সুবিধা নয়, এটা আমার করা নিয়মানুবর্তিতা। কথাটা শেষ করেই পিয়াস উঠে দাঁড়ালো। তার বুটের কটকট শব্দে নীরব ডাইনিং রুমটা কেঁপে উঠলো। সে কোনো খাবার ছুঁলোও না, কেবল কফিটুকু শেষ করে গ্লাভস দুটো হাতে হাতে গলিয়ে নিয়ে বাইরে বের হয়ে গেল। সকাল 8:30টায় বাংলোর সীমানায় প্রাচীর বাড়ির লোহার গেট খুলে গেল। একটি সাদা রঙের স্পেশাল মেডিকেল জিপ এসে বাংলোয় উঠোনে থামলো। গাড়ি থেকে নেমে এলেন 50 ঊর্ধ্ব এক প্রবীণ চিকিৎসক, ডক্টর এ কে হাসান। তিনি র্যাবের কন্ট্রোল হাসপাতালের চিফ মেডিকেল অফিসার এবং পিয়াল শনিবারের বহু বছরের পুরনো পরিচিত। রহিমা বেগম ডক্টর হাসানকে অত্যন্ত সম্মানের সাথে ভিতরে নিয়ে এলেন। মৌরি তখন বাচ্চা কোলে ড্রয়িং টেবিলে ড্রয়িং রুমে বসেছিল। আসসালামু আলাইকুম মা। ডক্টর হাসান মৃদু হেসে মৌরির দিকে এগিয়ে এলেন। ওয়ালাইকুম আসসালাম। মৌরি সম্ভ্রান্তের সাথে উঠে দাঁড়ালো। বসুন বসুন। ডক্টর হাসান সোফায় বসে তার মেডিকেল ব্যাগটা খুললেন। পিয়াল পিয়াস কাল রাতে আমাকে নিজেই ফোন করেছিল। ও তো সাধারণত কাজের বাইরে একটা বাড়তি কথা বলে না, কিন্তু কাল রাতে ওর গলায় যেন তাগিদটা দেখলাম, তাতে আমি অবাকই হয়েছিলাম। বাচ্চার কন্ডিশন নিয়ে ও খুব বেশি চিন্তিত ছিল। ডক্টর হাসানের মুখে পিয়াসের এই প্রশংসাসূচক কথা শুনে মৌরি কিছুটা তাজ্জব বনে গেল। যে পিয়াস সকালে তার সামনে এসে বরফের মতো হিমশীতল আচরণ করে গেল, সে কাল রাতে ডক্টরকে ফোন করে তাগাদা দিয়েছিল। ডক্টর হাসান অত্যন্ত যত্ন সহকারে 3 মাসের বাচ্চাটিকে হার্টবিট, চোখ, কান আর বুকের স্পন্দন পরীক্ষা করলেন। বাচ্চাটা ডক্টরের আঙ্গুল ধরে হালকা খেলা করছিল। মাশাআল্লাহ, বাচ্চা একদম সুস্থ আছে। ডক্টর হাসান স্টেথোস্কোপ নামিয়ে রেখে বললেন, পুষ্টির কিছুটা অভাব ছিল, তবে নিয়মিত ভিটামিন শুরু করলে কয়েক সপ্তাহেই ঠিক হয়ে যাবে। আজ আমি দুটো প্রাথমিক ভ্যাকসিন দিয়ে দিচ্ছি। মৌরি বাচ্চাটাকে শক্ত করে কোলে চেপে ধরল। সিরিঞ্জ দেখে বাচ্চার কান্নার ভয়ে তার বুকটা ধুক ধুক করছিল। ডক্টর হাসান নিখুঁত হাতে ইঞ্জেকশন দুটো দিয়ে দিলেন। বাচ্চাটা কিছুক্ষণের জন্য কেঁদে উঠলেও মৌরির বুকের ওমে এসে আস্তে আস্তে শান্ত হয়ে গেল। ভ্যাকসিন দেওয়া শেষে ডাক্তার হাসান কিছু প্রেসক্রিপশন লিখছিলেন। তিনি চশমার উপর দিয়ে মৌরির ফ্যাকাশে চেহারার দিকে তাকালেন। মা, কিছু মনে না করলে একটা কথা বলি? ডক্টর হাসান শান্ত গলায় জিজ্ঞাসা করলেন। বলুন ডাক্তার সাহেব। মৌরি বিনীতভাবে বলল, পিয়াসকে তো আমি বহু বছর ধরে চিনি। ওর বাবা যখন মারা যান, পিয়াস তখন খুব ছোট। কঠিন সামরিক শৃঙ্খলা আর কঠোর বাস্তবতার মধ্যে দিয়ে ও নিজেকে তৈরি করেছে। ও বাইরের দুনিয়ার কাছে এক ভয়ঙ্কর জ্বর ও নিষ্ঠুর অফিসার হতে পারে, কিন্তু ওর নীতি ও দায়িত্ববোধ জায়গাটা পাথরের মতো শক্ত। ডক্টর হাসান কলমটা পকেটে গুজে নিলেন। 3 বছর আগে যে ঘটনা ঘটেছিল তা ওর ভিতরের মানুষটাকে পুরোপুরি ভেঙে তছনছ করে দিয়েছিল। ও চরম বিষাক্ত ও একাকী হয়ে পড়েছিল। আজ আপনাকে আর এই বাচ্চাটাকে যেভাবে ও আগলে রাখার ব্যবস্থা করেছে, আমি নিশ্চিত ওর এই বিষাক্ত রূপের ভিতর কোথাও এক গভীর ক্ষোভের পাশাপাশি নিঃশব্দ সুরক্ষাও আছে। ও মুখে হয়তো কোনোদিন বলবে না, কিন্তু ওর আচরণ খেয়াল করবেন।
ডক্টর হাসানের কথাগুলো মৌরির অন্তরে গিয়ে যেন সজোরে ধাক্কা দিল। পিয়াসের ভিতরে যে অতীত, যে কত সে এতদিন দেখেনি, তা যেন আজ এক মুহূর্তের জন্য উন্মোচিত হলো। পিয়াস শুধু কঠোর শাসক নয়, সে এক প্রচন্ড আঘাতপ্রাপ্ত পুরুষ, যে নিজের ক্রোধ ও অহংকারকে ডাল বানিয়ে নিজে আত্মসাৎ রক্ষা করে চলেছে। ডক্টর হাসান চলে যাওয়ার পর পুরো বাংলোয় আবার নিস্তব্ধ হয়ে গেল। মৌরি বারান্দায় গিয়ে দাঁড়িয়ে রইল, তার কোল জুড়ে ঘুমে মগ্ন বাচ্চা। রোদে আলো এক বেশ করা হয়েছে। মৌরি ভাবছিল, এই পুরুষটি পিয়াস সুলিভান আসলে কে? সে কি এক নির্দয় সুদগৃহীতা, নাকি এক ভাঙা হৃদয়ের রক্ষক? দুপুর গড়িয়ে বিকেল নামলো। ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত র্যাব ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে স্পেশাল কমান্ডার কনফারেন্স রুম। শীতাতপ নিয়ন্ত্রিত বিশাল ঘরের মাঝখানে বিশাল মেহগনি কাঠের টেবিল। পিয়াস সুলিভান টেবিলের প্রধান চেয়ারে বসে আছে, তার চোখের দৃষ্টি আগুনের শিখার মতো জ্বলছে। সামনে রাখা একটি গোপন ট্র্যাকিং রিপোর্ট আর কিছু অডিও রেকর্ডিং ফাইল। তার সামনে দাঁড়িয়ে আছে স্কোয়াডের ক্যাপ্টেন শাহেদ। স্যার, ক্যাপ্টেন সাহেদ বিনীতভাবে বললেন, আরিফ এবং তার স্ত্রী তানিয়াকে গতকাল রাতে গ্রেপ্তার করার পর ওদের সমস্ত গোপন ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। তবে একটা মারাত্মক তথ্য উঠে এসেছে স্যার। পিয়াজ সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে দৃঢ় গলায় বলল, কি তথ্য? আরিফ শুধু আপনার কাছে টাকা দাবি করে থামেনি স্যার। ক্যাপ্টেন শাহেদ একটি ফাইল পিয়াসের সামনে এগিয়ে দিলেন। ও আন্তর্জাতিক এক সোনা চোরাচালানের চক্রের দেশীয় এজেন্ট হিসেবে কাজ করছিল। গত ৩ বছর ধরে ও ঢাকার সীমান্তবর্তী এলাকা দিয়ে কোটি কোটি টাকার অবৈধ মালামাল পাচার করেছে। আর সবচেয়ে বড় কথা, ওদের এই চক্রটির মূল নৈপথ্য নায়ক হলো ব্ল্যাক ড্রাগন খ্যাত আন্তর্জাতিক সন্ত্রাসী সাফায়েত চৌধুরী। পিয়াসের ঠোঁটের কোণে এক মারাত্মক হিংস্র হাসির রেখা ফুটে উঠেছে। সাফায়েত চৌধুরী হলো সেই অপরাধী যাকে ধরার জন্য র্যাবের স্পেশাল টিম ফোর্স গত ২ বছর ধরে জাল বুনছে। তার মানে আরিফ ভেবেছিল সে আমার ব্যক্তিগত ইতিহাস ব্যবহার করে টাকা নেবে, এবং সাফায়েত নির্দেশ আমাকে মানসিকভাবে কোণঠাসা করবে। পিয়াসের গলার আওয়াজ সাপের সাপের ফুসফুসানির মতো শোনালো। একদম ঠিক স্যার, ক্যাপ্টেন শাহেদ বললেন। আরিফ কাল নদীর ঘাটে আপনার হাতে ধরা পড়ার আগে সাফায়েতের সাথে এনক্রিপ্টেড কলে কথা বলছিল। সাফায়েত তাকে নির্দেশ দিয়েছিল, যদি পিয়াস সুলিভান টাকা না দেয় তবে যেন মৌরি ম্যাডামকে এবং বাচ্চাকে অপহরণ করার ব্যবস্থা করা হয়। কারণ সাফায়েত খুব ভালো করেই জানে আপনার সবচেয়ে বড় স্পর্শকাতরতার জায়গা কোনটি। পিয়াসের হাত মুহূর্তের মধ্যে কাচের অ্যাসট্রেকটিকে শক্ত করে চেপে ধরল, যে তার হাতের রগগুলো ফুটে উঠল। ঘরের তাপমাত্রা যেন এক নিমিষে শূন্যের নিচে নেমে গেল। সাফায়েত চৌধুরী আমার সীমানার নজর দেওয়ার সাহস দেখিয়েছে। পিয়াস সোজা হয়ে দাঁড়ালো। তার ৬ ফুট উঁচু তার ৬ ফুট ৬ ইঞ্চি উঁচু ইঞ্চির ২ ইঞ্চির বিশাল দেহ থেকে অপ্রতিরোধ্য মৃত্যুর আবহ ছড়িয়ে পড়ল। ক্যাপ্টেন। ইয়েস স্যার। আজ রাতে ১২টার মধ্যে সাফায়েতের সবকটি সীমান্ত গুদামে যৌথ রেড পাঠাও। আর আরিফকে রিমান্ডে নিয়ে এমনভাবে জেরা করো যেন সে নিজের নাম পর্যন্ত ভুলে যায়। পিয়াস সুলিভানের শত্রুরা শুধু জেলেই যায় না, তারা মাটির নিচেও শান্তি পায় না। স্যার, আর বাংলোর সিকিউরিটি? ক্যাপ্টেন সাহেদ জিজ্ঞাসা করলেন। বাংলোর চারপাশে অতিরিক্ত ২ প্লাটুন কমান্ডো মোতায়েন করো। পেরিমিটার সেন্সর লেভেল 5-এ উন্নীত করো। যদি কোনো অচেনা ছায়াও বাংলোর দেওয়াল স্পর্শ করে, স্পট শুটের অর্ডার রইল। পিয়াসার নির্দেশ ছিল নিখুঁত ও নির্দয়। পিয়াস টেবিল থেকে নিজের অফিসার্স ক্যাপটি তুলে নিল। তার চোখে এক কেবল ক্রোধ নয়, ছিল এক ভয়াল ও মারাত্মক সুরক্ষা বোধ। সাফেদ চৌধুরী বা আরিফ কেউই পিয়াস সুলিভানের অধিকার বা সীমানায় হাত দিতে পারে না। সে মৌরিকে বন্দি করে রাখুক বা শোধ নিক, কিন্তু অন্য কোনো পাপিষ্ঠ হাত যদি মৌরি বা বাচ্চার দিকে এগোয়, তবে সেই হাত পিয়াস নিজের হাতে শক্ত করে কেটে আলাদা করে দিবে। রাত ৯:৩০। বাইরে আবার মেঘ জমতে শুরু করেছে। আকাশের বিকট শব্দে বিজলি চমকাচ্ছে। বাংলোর ড্রয়িং রুমে মৌরি এক পায়চারি করছে।
মৌরি এক রুমে পায়চারি করছে, হঠাৎ করে বাংলোর বাইরে নিরাপত্তা বহুগুণ বেড়ে গেছে। রহিমা বেগম আর সুমিকে সন্ধ্যা 7টার মধ্যে বাংলোর পিছনে স্টাফ কোয়ার্টারে পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রাঙ্গণে কালো ইউনিফর্ম পরা সশস্ত্র কমান্ডারদের বুটের শব্দ আর ওয়াকিটকির কটকট আওয়াজ স্পষ্টভাবে শোনা যাচ্ছে। মরির বুকের ভিতর অজানা আশঙ্কায় তোলপাড় শুরু হলো। কি হতে চলেছে? পিয়াস কেন হঠাৎ পুরো বাংলোর নিরাপত্তাকে এক যুদ্ধক্ষেত্রের মতো সাজিয়ে তুললো? ঠিক রাত 10টায় বাংলোর সামনে পিয়াসের খালো গ্লাসের স্পেশাল জিপ এসে থামলো। জিপের দরজা সশব্দে বন্ধ হওয়ার শব্দ পান কোনো করে মৌরি জানালার কাছে গিয়ে দাঁড়ালো। পিয়াস জিপ থেকে নেমে দৃঢ় পায়ে ভিতরে ঢুকছে। তার পরনে অফিসিয়াল সামরিক পোশাকের ওপর পরা ভারী ব্ল্যাক জ্যাকেট। জ্যাকেটের কাছে হালকা বৃষ্টির পানির ফোঁটা, কিন্তু তার চেহারা এক মারাত্মক ক্লান্তি আর হিংস্রতার ছাপ। পিয়াস সোজাসুজি ড্রয়িং রুমে ঢুকলো। মৌরি তাকে দেখে কয়েক পা এগিয়ে এলো। পিয়াস, বাইরে এত সিকিউরিটি কেন? কি হয়েছে? পিয়াস তার বাড়ির জ্যাকেটটি খুলে সোফার উপরে ছুঁড়ে ফেললো। তার চোখে দুটি রক্তাক্ত ও লালচে দেখাচ্ছিল। সে মৌরির প্রশ্নের কোনো জবাব দিল না। সে সোফায় গিয়ে ড্রেসিং টেবিলের উপর পানির জগ থেকে পুরো এক গ্লাস পানি এক নিঃশ্বাসে পান করে নিল। আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করেছি। মৌরির গলায় আকুলতা ছিল। কোনো বিপদ এসেছে? পিয়াস ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। সে মৌরির কাছে এগিয়ে এলো। পিয়াসের শরীর থেকে কড়া তামাক, দামি পারফিউম আর এক অচেনা বারুদের গন্ধ আসছে। সে মৌরির দুই বাহু শক্ত করে চেপে ধরল। পিয়াসের সেই শক্ত স্পর্শে মৌরি সামান্য কেঁপে উঠলেও পিছিয়ে গেল না। তোমাকে একটা কথা স্পষ্ট করে বলছি মৌরি। পিছনের পিয়াসের গলার গভীর গর্জনে ঘরটা যেন কেঁপে উঠলো। আজ থেকে এই বাংলোর ভিতরে বা বাইরে, সীমানায় যাই ঘটুক না কেন, তুমি ঘর থেকে এক পাও বাইরে বের হবে না। আমার অনুমতি ছাড়া এই বাংলোর কাচের পর্দাটুকু স্পর্শ করবে না। এই বাংলোর পর্দাটুকু সরাবে না। মৌরি পিয়াসের রক্তাক্ত চোখের দিকে তাকালো। সেই চোখে হিংস্রতা ছিল, কিন্তু সেই সাথে ছিল এক বিশাল দুশ্চিন্তা। কারোর বিপদ এসেছে পিয়াস। মৌরি প্রথমবারের মতো পিয়াসকে নাম ধরে ডেকে উঠলো। আরিফ কি কিছু করেছে? পিয়াস নামটি মৌরির মুখে শুনে পিয়াস এক মুহূর্তের জন্য থেমে গেল। তার চোখের কঠোরতা সামান্য শিথিল হলো। আরিফ ধ্বংস হয়ে গেছে, পিয়াস গম্ভীর কণ্ঠে বলল। কিন্তু তার পেছনে নেকড়েরা এখনো জেগে আছে। তারা ভেবেছে পিয়াস সুলিভানকে কাবু করার জন্য তোমার উপর হাত বাড়াবে। মৌরি চমকে উঠলো। আমার উপর? কিন্তু আমার তো কিছু নেই। আমি তো এক নিঃস্ব। তোমার কিছু নেই, কিন্তু তুমি এই মুহূর্তে পিয়াল সুলিভানের বাংলোয় আছো। পিয়াস পিয়াস মৌরির বাহু ধরে রাখা হাত দুটো আরো শক্ত করে চেপে ধরে বলে, এই সমাজের কেউ এই পৃথিবীর কোনো অপরাধীর যদি মনে করে সে আমার বাংলোর ভিতরে থাকা কোনো জিনিস স্পর্শ করবে, তবে তাকে সাথে পিয়াসের সাথে যুদ্ধ করতে হবে। তুমি আমার শিকার হতে পারো মৌরি, কিন্তু অন্য কারো পশুর খাদ্য তোমাকে হতে দেব না আমি। পিয়াসের এই ভয়ঙ্কর কিন্তু পরম রক্ষক সুলভ কথা মৌরির চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো। আপনি কেন নিজের জীবন বিপদে ফেলবেন? মৌরি কাঁদতে কাঁদতে বলল, আমার মতো এক অপরাধী নারীর জন্য আপনার এত বড় ঝুঁকি নেওয়ার কি দরকার? পিয়াস মৌরির চোখের পানি দেখে হাত দুটো আস্তে আস্তে আলগা করলো। সে তার চৌড়ো বুড়ো আঙ্গুল দিয়ে মৌরির গালের নোনা জলটুকু শক্ত হাতে মুছে দিল। কারণ তুমি আমার মাসুল মৌরি। পিয়াস নিচু ও ভারী সুরে বলল। আর পিয়াস সুলিভান তার পাওনা কখনোই হাতছাড়া করে না। রাত 12টা বাজতে বাইরে আবার তুমুল বৃষ্টি শুরু হলো। কালচে মেঘে ঢেকে গেছে পুরো আকাশ। বাতাসের তীব্র ধাক্কায় বাংলোর মেহগনি কাঠের ডালগুলো ছাদের উপর আছড়ে পড়ছিল। পিয়াস আজ স্টাডি রুমে যায়নি। সে ড্রয়িং রুমে বিশাল সোফায় বসে একদম একমনে ফায়ার প্লেনের দিকে তাকিয়েছিল। তার হাতে জ্বলন্ত চারমিনার। মৌরি বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে তার পাশে শুয়ে রেখে ড্রয়িং রুমে ফিরে এলো। তার পরনে নীল রঙের একটা সাদামাটা সুতির শাড়ি। সে দৃঢ় পায়ে পিয়াসের সোফার পিছনে দাঁড়িয়ে কাছে এসে দাঁড়ালো। পিয়াস পিছনে না তাকিয়েই দোয়া ছেড়ে বলল, ঘুমাওনি কেন এখনো? বাচ্চাটা ঘুমিয়েছে। মৌরি শান্ত গলায় বলল, বাইরের খুব জ্বর হচ্ছে, আপনার কি কিছু লাগবে? পিয়াস এক মুহূর্ত চুপ করে রইল। তারপর সে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। সিগারেটটা অ্যাশট্রেতে ফেলে দিয়ে সে মৌরির দিকে এগিয়ে এলো। পিয়াসের ছায়া আর মৌরির উপর এসে পড়লো। তুমি কি আমাকে ভয় পাও মৌরি?
পিয়াস আচমকা প্রশ্ন করলো। মৌরি পিয়াসের বুকের দিকে তাকালো। সামরিক সামরিক শার্টের উপরে বোতামটা খোলা। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে পিয়াসের চওড়া ছাতি আর গভীর একটি পুরনো কাটা দাগ। আগে পেতাম, মৌরি সৎভাবে উত্তর দিল, যখন ভাবতাম আপনি শুধুই এক নিষ্ঠুর অত্যাচারী যিনি প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে তুলে এনেছে। কিন্তু এখন এখন কি? পিয়াস আরো এক পা এগিয়ে এলো। তাদের মাঝে এখন দূরত্ব সামান্যতম। এখন বুঝি আপনি সেই বিষের মতো এখন বুঝি আপনি সেই বিষের মতো যা মানুষকে মেরে ফেলেন না, বরং অন্য কোনো বড় বিষের হাত থেকে বাঁচিয়ে রাখে। মৌরি চোখ তুলে তাকিয়ে পিয়াসের দিকে তাকালো। পিয়াস মৌরির এই জবাবে স্তব্ধ হয়ে গেল। তার চোখের মণি দুটো এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। পিয়াস ধীরে ধীরে হাত বাড়ালো। তার শক্ত কসকসে হাতটি মৌরির আলগা চুলের ভিতরে ঢুকে গেল। সে মৌরির মাথাটা আলতো করে নিজের বুকের দিকে টেনে নিল। পিয়াসের বুকের মৌরির খান টেকাতে মৌরি শুনতে পেল এক দ্রুত ও তীব্র হৃদস্পন্দন। পিয়াস সুলিভানের এই চওড়া বুকের ভিতর এক বিশাল ঝড় বইছে, যা সে দুনিয়ার সামনে কখনোই প্রকাশ করতে দেয় না। তুমি ভুল ভেবেছো মৌরি। পিয়াস মৌরির কানের কাছে নিচু ও গভীর স্বরে ফিসফিস করে বলল, আমি কোনো বাঁচানোর পথ নয়, আমি এক অগ্নিকুণ্ড। আমার কাছে এলে তুমি ছাই হয়ে যাবে। তাহলে আমাকে ছাই হতেই দিন। মৌরি নিজেকে সরাতে চাইল না। সে পিয়াসের সামরিক শার্টের কাপড়টা নিজের ছোট ছোট হাতে দুটো দুটো দিয়ে শক্ত করে চেপে ধরল। হাত দুটো দিয়ে শক্ত করে চেপে ধরল। গত ৩ বছরের চরম অপমান, দারিদ্র্য, ভয় আর আরিফের প্রতারণার পর আজ এই চরম কঠোর ও ভয়াল পুরুষটার বুকের ভিতরে মরি প্রথম এক অদ্ভুত নিরাপত্তা অনুভব করলো। পিয়াস মুখে যতই প্রতিশোধের কথা বলুক, তার স্পর্শ আর এই সুরক্ষা বেষ্টনী মরিকে এক নতুন পৃথিবীর সন্ধান দিচ্ছে। পিয়াস মৌরির থুতনিটা ওপরে তুলে তার ঠোঁটের একদম কাছে নিজের মুখ নিয়ে এলো। পিয়াসের গরম নিঃশ্বাস মৌরির ঠোঁটে আছড়ে পড়ছিল। তোমার অতীত আমি মুছে ফেলেছি মৌরি। পিয়াস বরফের মতো শান্ত কিন্তু এক অধিকার বোধে বলল, কাল থেকে তুমি আর কোনো অতীত নিয়ে বাঁচবে না। তুমি এই বাংলোর মালিকানি হিসেবে বাঁচবে। আর সাফায়েত বা অন্য কেউ যদি তোমার দিকে হাত বাড়ায়, তবে সেই পিয়াস সুলিভান পুরো শহর জ্বালিয়ে ছারখার করে দেবে। পিয়াসের ঠোঁট দুটো এক মুহূর্তের জন্য মৌরির কপালে আলতো করে চেপে বসলো। মৌরি সরে গিয়ে নিজের বুটজোড়া পিয়াস সরে গিয়ে নিজের বুটজোড়া খুললো। সে ড্রেসিং টেবিলের উপর তার অফিসিয়াল পিস্তলটি নামিয়ে রাখলো। ঘরে গিয়ে শোও, পিয়াস শান্ত গলায় বলল। আজ রাতে আমি এখনই আছি। আজ রাতে আমি এখানেই আছি, কোনো ভয় নেই। মৌরি আর কিছু বলল না। সে ধীরে ধীরে নিজের ঘরে ফিরে এলো। দরজাটা খোলা রেখে সে বিছানার বাচ্চার পাশে শুয়ে পড়ল। জানলার বাইরে জড়ো হওয়া আর শ্রাবণের বৃষ্টি তখনও গর্জন করে চলেছে। কিন্তু মৌরির বুকের ভিতরে জড়ো সমুদ্রটা আজ অদ্ভুতভাবে শান্ত। পিয়াস সুলিভান তার জীবনে এক বিষাক্ত অধ্যায় হতে পারে, কিন্তু সেই বিষের ভিতরেই লুকিয়ে আছে তার আর তার সন্তানের বেঁচে থাকার একমাত্র আশ্রয়। রাতের সেই উন্মাত্ত জড়ো হওয়া আর কালচে মেঘের তাণ্ডব ভোরের দিকে শান্ত হয়ে এলেও বাংলোর বায়ুমণ্ডলে তার রেশ স্পষ্ট দেখিয়ে গিয়েছে। জানালার মিহি পর্দা টেলে সকালের স্নিগ্ধ য- আলো যখন বিছানার উপরে এসে পড়লো, তখন মৌরির চোখ ভাঙলো। দীর্ঘদিন পর আজ রাতের ঘুমটা তার অদ্ভুত রকমের গভীর ছিল। কোনো দুঃস্বপ্ন তাকে তাড়া করেনি, কোনো অজানা ভয়ের আতঙ্কে বুক কেঁপে ওঠেনি। বিছানার পাশ ফিরতে তার হাত পড়লো ৩ মাসের বাচ্চাটা নরম গায়ে। বাচ্চাটা মিট মিট করে চোখ মেলে নিজের ছোট ছোট হাত পা নেড়ে খেলছে। তার নিষ্পাপ মুখের দিকে তাকাতেই মৌরির মনের খুব খুব ক্লান্তি যেন বাষ্পের মতো উড়ে গেল। মৌরি কাঠ থেকে নেমে ধীরে ধীরে বারান্দার দরজার দিকে এগুলো। দরজা খুলতে ভিজে মাটির সদা গন্ধ আর ঠান্ডা বাতাসের ঝাপটা তাকে স্পর্শ করলো। তবে আজ বাংলোর প্রাঙ্গণের দৃশ্য যে কোনো দিনের চেয়ে আলাদা। প্রাঙ্গণের চারিদিকে র্যাবের বিশেষ স্কোয়াড জওরানোর সতর্ক প্রহরায় দাঁড়িয়ে আছে। তাদের পরনে বুলেট প্রুফ জ্যাকেট, হাতে আধুনিক অটোমেটিক অস্ত্র। গেটের পেরিমিটার সেন্সর গুলো লাল আলো জ্বালিয়ে একটানা কাজ করে যাচ্ছে।
সকাল ৮টা বাজতে ডাইনিং রুমের দিক থেকে মৃদু কটকট শব্দ ভেসে এলো। মৌরি বাচ্চাটাকে কুলে তুলে সুতির শাড়ির আঁচলটা ভালোভাবে জড়িয়ে বের হয়ে এলো। ডাইনিং রুমের দিকতে তার চোখে আটকে গেল পিয়াস সুলিমান টেবিলের মাথায় বসে আছে। তার পরনে ইস্ত্রি করা অফিসিয়াল ইউনিফর্ম, কাঁধে সামরিক র‍্যাংক ব্যাজগুলো রোদের আলোয় জ্বলজ্বল করছে। পিয়াসের সামনে একটি সুসজ্জিত কাঠের বাক্সে কিছু নতুন অফিসিয়াল নথিপত্র রাখা। মৌরিকে দেখে পিয়াস ফাইলের উপর থেকে চোখ তুলল। কাল রাতে পিয়াসের অধিকারবোধের ফিসফিসানি আর কপালের আলতো স্পর্শের কথা মনে পড়তেই মৌরির গাল দুটো সামান্য লাল হয়ে উঠল। বসো, পিয়াস তার বরফের মতো গভীর কণ্ঠে বলল। মৌরি চেয়ার টেনে বসে বাচ্চাকে কোলে নিয়ে পিয়াসের দিকে তাকালো। পিয়াস তার হাতে দামি ফাইন্টের ফ্যানের ক্যাপটা লাগিয়ে ফাইলের উপর রাখলো। তারপর টেবিলের উপরে থাকা সে কালো চামড়ার ফাইলটি মৌরির দিকে ঠেলে দিল। এটা কি? মৌরি দ্বিধাগ্রস্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো। তোমার আর বাচ্চার নতুন আইডেন্টিটি ডকুমেন্টস। পিয়াস পকেট থেকে চারমিনার বের করতে করতে বলল, তোমার পুরনো সব নাম, ইতিহাস আর আরিফের সাথে যুক্ত থাকা সব কাগজপত্র আইনিভাবে মুছে ফেলা হয়েছে। এতে তোমার নাম এখন মৌরি সুলিবান, আর তোমার বাচ্চার বার্থ সার্টিফিকেটের অভিভাবক হিসেবে পিয়ার পিয়াস সুলিবানের নাম নিবন্ধন হয়েছে। মৌরি এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। তার বুকের ভেতরটা যেন সজোরে দগদগ করে উঠল। সে কাঁপানো হাতে ফাইলের পাতাটা উল্টালো। সত্যি, জাতীয় পরিচয়পত্র থেকে শুরু করে বাচ্চার জন্ম নিবন্ধন ফাইল সহ সব জায়গায় পিয়াস সুলিবানের নাম আর অফিসিয়াল সিল জ্বলজ্বল করছে। আপনি আপনি এটা কেন করলেন? মৌরি গলা ধরে এলো। আমার বাচ্চার পরিচয়ে আপনার নাম সমাজ যদি জানতে পারে? সমাজ আমার আইনের বাইরে নয়। পিয়াজ সিগারেটের একটা লম্বা টান দিয়ে নীল ধোঁয়া ছাড়লো। তার চওড়া কপালে কঠিন ও অহংকারী রেখা ফুটে উঠল। পিয়াজ সুলিভান যাকে নিজের সীমানায় জায়গা দেয়, তার পরিচয় নির্ধারণ করার অধিকারও কেবল পিয়াসেরই থাকে। আরিফের মতো এক চোরাচালানকারীর নাম যেন এই বাচ্চার ভবিষ্যতে কখনো দাগ না ফেলতে পারে, তার ব্যবস্থা আমি করে দিয়েছি। মৌরি ফাইলের কাগজের উপর নিজের আঙ্গুল বোলাতে লাগলো। পিয়াস তাকে শাস্তি দেওয়ার জন্য তুলে এনেছিল, অথচ শেষ আইনিভাবে তাকেও তার সন্তানকে এমন এক সুরক্ষা পরিচয় এনে দিল যা পাওয়ার স্বপ্ন মৌরি কখনো দেখতে পারেনি। কিন্তু এই পরিচয়ের বদলে আপনি আমার থেকে কি চান? মৌরি চোখ তুলে পিয়াসের দিকে তাকালো। পিয়াস সোজা হয়ে দাঁড়িয়ে নিজের ক্যাপটা মাথায় চাপালো। তার চোখ দুটি এক নিমিষে কঠোর সামরিক অফিসারের রূপ নিল। তোমার আনুগত্য, মৌরি। পিয়াস ঠান্ডা গলায় বলল। পিয়াস সুলিভানের নামের সাথে যুক্ত হওয়া কোনো মানুষ যদি তার আদেশের বাইরে পা বাড়ায়, তবে তার মাশুল পুরো পৃথিবীর চেয়েও ভয়াবহ হয়। কাল থেকে সাফায়েতের লোকেরা সক্রিয় হয়েছে, তাই এই বাংলোর নির্দেশে যা দেওয়া হবে তা অন্ধের মতো পালন করবে। কথাটা বলেই পিয়াস বুটের ভারী শব্দ তুলে ডাইনিং রুম থেকে বের হয়ে গেল। মৌরি ফাইলের পাতা আঁকড়ে ধরে বসে রইল। দুপুর 12টা। র্যাব ব্যাটালিয়ন হেডকোয়ার্টারের সবচেয়ে সুরক্ষিত ট্রান্সপোর্ট কন্ট্রোল রুম। এয়ার কন্ডিশনারের মৃদু হেডলাইটের আলো, বিশাল ডিজিটাল স্ক্রিনের ঢাকার মানচিত্র ফুটে উঠেছে। মানচিত্রের বিভিন্ন পয়েন্টে লাল ও হলুদ রঙের জিপিএস ট্র্যাকার টিপ টিপ করে জ্বলছে। পিয়াস সুলিভান কনফারেন্স টেবিলের মাঝখানে হাত দিয়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। তার পাশে স্পেশাল স্কোয়াড কমান্ড্যান্ট ক্যাপ্টেন শাহেদ এন্ড স্কোয়াড্সের কয়েকজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা। স্যার, ক্যাপ্টেন শাহেদ স্ক্রিনের দিকে ইঙ্গিত করে বললেন, গতকাল রাত থেকে আমরা আরিফের দেওয়া তথ্যের উপর ভিত্তি সীমান্ত এলাকার 3টি গোপন গুদামে অভিযান চালিয়েছি। প্রায় 40 কোটি টাকার অবৈধ সোনা ও বিপজ্জনক মরণাস্ত্র জব্দ করা হয়েছে, কিন্তু আসল অপরাধী সাফায়েত চৌধুরী এখনো অধরা। পিয়াসের ঠোঁটের কোণে এক রুক্ষ ও হিংস্র হাসি ফুটে উঠল। সে টেবিলের উপর রাখা গোপন গোয়েন্দা রিপোর্টের পাতা উল্টালো। সাফায়েত কোথায় লুকিয়ে আছে? পিয়াসের গলার আওয়াজ যেন সাক্ষাৎ মৃত্যু। ওর শেষ লোকেশন পাওয়া গেছে গাজীপুরের একটি পরিত্যক্ত সামরিক ফার্ম হাউসে। ক্যাপ্টেন শাহেদ একটি ফ্রিকোয়েন্সি এনক্রিপ্টেড অডিও ক্লিপ চালু করলেন। স্যার, আজ সকাল 10টায় সাফায়েত তার এক আন্তর্জাতিক সহযোগীর সাথে কথা বলেছে। সেই ফোনালাপ আমরা ইন্টারসেপ্ট করতে পেরেছি।
অডিও ক্লিপটি কক্ষে বেজে উঠল। সাফেদ বিকৃত ও সস্তা গলায় আওয়াজ ভেসে এলো। পিয়া সুলিভান ভেবেছে আমার আমার সোনা আটকে আর আরিফকে জেলে পুরে সে বিজয়ী হয়ে গেছে। ও জানে না সাফায়েত চৌধুরী কাকে বলে। ওর একমাত্র দুর্বলতা এখন ওই বাংলোয় বন্দি থাকে মৌরি আর তার সাওয়াল। আজ রাতের মধ্যে বাংলোয় হামলা হবে। পিয়া সুলিভানের অহংকার আমি ওর বইয়ের রক্ত দিয়ে ধুয়ে দেব। অডিও শেষ হতেই পুরো কন্ট্রোল রুমে এক মুহূর্ত হিমশীতল নীরবতা নেমে এলো। গোয়েন্দা কর্মকর্তারা পিয়াসের মুখের দিকে তাকাতেই ভয় পাচ্ছিল। সে দৃঢ় হাতে টেবিল থেকে তার অফিসিয়াল 9mm পিস্তলটি তুলে নিল এবং তার ম্যাগাজিনটা নিখুঁতভাবে লক করলো। ক্যাপ্টেন সাহেব, পিয়াসের গলার তোর পুরো রুমে গর্জনের মতো শোনালো। ইয়েস স্যার। গাজীপুরের হারবার্স ঘেরাও করার কোনো প্রয়োজন নেই। সাফায়েত চায় আমার বাংলোয় আসতে, তাই না? তাকে আসতে দাও। ক্যাপ্টেন সাহেব চমকে উঠলেন। স্যার, কিন্তু বাংলোয় ম্যাডাম এবং বাচ্চারা রয়েছে। পিয়াস চেয়ার ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। তার চোখ দুটো তখনই দিক দিক করে জ্বলছিল। পিয়াস সুলিভানের বাংলোর কোনো সাধারণ বাড়ি নয় ক্যাপ্টেন, ওটা এক মৃত্যুর ট্র্যাপ। পিয়াস শীতল গলায় আদেশ দিল, আজ রাতে বাংলোর নিরাপত্তা আপাতদৃষ্টিতে আলগা দেখাবে। বাইরের জওয়ানদের পেছনে ঝুপে এবং আউট হাউসে হাইড করে রাখো। সাফায়েত আর তার গুন্ডাদের একদম প্রাঙ্গণের ভিতরে ঢুকতে দাও। আমি নিজেই দেখতে চাই কোন সাহসে সে আমার সীমানায় রক্ত ফোলার কথা বলে। ইয়েস স্যার। ক্যাপ্টেন সাহেব সেলুট ঢুকলেন। পিয়াস তার অফিসার্স জ্যাকেটটা গায়ে চাপালো। সাফায়েত চৌধুরী ভুল মানুষের উপর হাত বাড়িয়েছে। পিয়াস সুলিমানের শিকারকে ছোঁয়ার চেষ্টা করা মানে নিজের মৃত্যুদণ্ড নিজেই স্বাক্ষর করা। আজ রাতে পিয়াস দেখিয়ে দিবে এক দাপটে সামরিক অফিসারের সীমানায় আঘাত করার পরিণতি কতটা ভয়ঙ্কর হয়। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে আকাশের মেজাজ বিগড়ে গেল। বর্ষার কড়া কালো মেঘে পুরো ঢাকা শহর যেন এক অকাল অন্ধকারে ঢেকে গেল। রাত 8টা বাজতে টিপ টিপ বৃষ্টি রূপ নিল এক ভয়াল কাল বৈশাখী ঝড়ে। বাংলোর ড্রয়িং রুমে মৌরি এক মনে পায়চারি করছিল। রহিমা বেগম আর সুমিকে পিয়াসের নির্দেশে অনেক আগে বাংলো থেকে সরিয়ে নিয়ে নিরাপদ স্থানে পাঠিয়ে দেওয়া হয়েছে। পুরো বিশাল বাংলোয় এখন কেবল মৌরি, তার 3 মাসের সন্তান এবং পিয়াস সুলিভান। ঘরের সব আলো নিভিয়ে রাখা হয়েছে। কেবল কোণে একটি মেহগনি টেবিল ল্যাম্প থেকে হালকা হলুদ রঙের আলো টিক বের হচ্ছে। বাতাসে প্রবল ধাক্কায় জানালার কাঁচগুলো মরমর করে শব্দ করছে। ঠিক 8:30টায় পিয়াস ড্রেসিং রুম থেকে বের হয়ে এলো। আজ তার পরনে কোনো অফিসিয়াল সামরিক পোশাক নেই। পিয়াসের পরনে ফুল স্ক্রিপ টাইপ কালো টি শার্ট, কার্গো প্যান্ট আর কমান্ডো বুট। তার কোমরে বেল্টে দুটি লোডেড পিস্তল আর হাতে একটি টেকনিক্যাল নাইট ভিশন রিমোট। পিয়াসের এই রূপ দেখে মরির বুকের ভেতরটা বয়ে হিম হয়ে গেল। সে দৌড়ে পিয়াসের সামনে এসে দাঁড়ালো। পিয়াস, এসব কি? মরি কাপা গলায় বলল। বাইরে বাইরে কোনো সিকিউরিটি দেখতে পাচ্ছি না কেন? জামানরা কোথায় কোথায় গেল? আপনি লাইটগুলো সব নিভিয়ে রেখেছেন কেন? পিয়াস এক মুহূর্ত থমকে দাঁড়ালো। সে দৃঢ় হাতে মৌরির কাঁধে নিজের এক হাত রাখলো। পিয়াসের স্পর্শ আজ অত্যন্ত শক্ত ও শীতল। মৌরি পিয়াস নিচু ও গভীর স্বরে বলল, আজ রাতে বাইরে যাই শোনো না কেন, তুমি বাচ্চা নিয়ে পিছনের ব্যাকগ্রাউন্ড সেফ রুমে চলে যাবে। সেফ রুম? মৌরি চোখ বড় বড় করে তাকালো। তার মানে হামলা হতে যাচ্ছে? সাফায়েতের লোকেরা আসছে? পিয়াস উত্তর দিল না। সে মৌরির হাতের কবজি শক্ত করে ধরে ড্রয়িং রুমের পিছনে গোপন দেওয়ালের দিকে নিয়ে গেল। পিয়াস দেওয়ালে একটি গোপন সুইচ চাপতে মেহগনি কাঠের কার্ডবোর্ডটি সরে গিয়ে একটি স্টিলের সুড়ঙ্গ দরজা উন্মুক্ত হলো। এর ভিতরে যাও। পিয়াস গম্ভীর কণ্ঠে নির্দেশ দিল। ভিতরে খাবারের পানি, জরুরি ওষুধ আর কানেকশন ডিভাইস রাখা আছে। ভিতরে ঢোকার পর অটো লক বাটন চেপে দিবে। যতক্ষণ না আমি নিজে এসে কোড না বলি এই দরজা খুলবে না। মৌরি পিয়াসের জামার হাত শক্ত করে চেপে ধরলো। তার চোখের জল গড়িয়ে পড়লো। না, আমি আপনাকে একা রেখে নিচে যাব না। মৌরি কান্না ভেজা কণ্ঠে চেঁচিয়ে উঠলো। ওরা অনেক লোক আসতে পারে। আপনি একা কি করবেন? আপনি কেন বারবার নিজের জীবন বিপদে ফেলছেন? পিয়াস মৌরির কান্না ভেজা মুখের দিকে তাকালো। তার চোখের সেই
কঠিন বরফ যেন এক মুহূর্তের জন্য গলে গেল। সে তার চওড়া হাতের তালু দিয়ে মৌরির ভেজা গাল দুটো শক্ত করে ধরে তার মুখটা উপরে তুলল। তুমি এখনো বোঝোনি মৌরি, পিয়াস সুলিভান কারোর দয়ায় বাঁচে না। যারা আমার সীমানায় রক্ত জড়াতে আসে তাদের রক্ত আমি এই বাংলোর মাটিতে ভিজাই। তুমি আর তোমার বাচ্চা এই মুহূর্তে আমার দায়িত্ব। আর দায়িত্ব রক্ষা করতে পিয়াস পুরো নরক একাই সামলাতে পারে। পিয়াস মরির কপালে সজোরে নিজের ঠোঁট চেপে ধরলো। এখন ভিতরে যাও। পিয়াস আলতো করে তাকে সুড়ঙ্গের দিকে ঠেলে দিল। মৌরি বাচ্চার কাঁটাটা শক্ত করে চেপে ধরে অশ্রু সজল চোখে সেফ রুমে ঢুকে গেল। স্টিলের ভারী দরজাটা চাট করে বন্ধ হয়ে গেল। পিয়াস দরজার দিকে এক মুহূর্ত তাকিয়ে রইল, তারপর তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক শয়তানি ও নরকতুল্য হাসির রেখা। সে বেল থেকে পিস্তলটা বের করে কক করলো। এসো সাফায়েত, পিয়ার্স পিয়াস সুলিভানের নরকে তোমাদের স্বাগতম। রাত 9:30। জ্বরের বেগ এখন চরমে। বিদ্যুতের তীব্র আলোর মাঝে মাঝে বাংলোর চত্বর সাদা হয়ে উঠছে। বাংলোর পশ্চিম পাশে সীমানা প্রাচীরে টপকে চোরের মতো ভেতরে ঢুকলো সশস্ত্র 10-12 জন লোক। তাদের প্রত্যেকের হাতে আধুনিক সাব মেশিন গান আর মুখে কালো কাপড়ের মুখোশ। তাদের নেতৃত্ব দিচ্ছে স্বয়ং সাফায়েত চৌধুরী। চুপচাপ এগো, সাফায়েত ফিসফিস করে গুন্ডাদের বলল। পিয়াস ভেবেছিল বাইরে কোনো পাহারা না রেখে সে ঘুমাচ্ছে। আজ ওর বউ আর বাচ্চাকে তুলে নিয়ে ওকে ওকে শেষ করবে। তারা অন্ধকারে আড়ালে নিয়ে বাংলোর মূল কাঠের দরজার কাছে এসে পৌঁছালো। সাফায়েত তার এক গুন্ডাকে ইশারা করলো দরজা ভাঙার জন্য, কিন্তু গুন্ডাটি দরজার হাত দেওয়ার আগেই কোনো সাইলেন্সার ছাড়া দুটি ভয়াবহ গুলি শব্দে জ্বরের জ্বরের রক্ত কেঁপে উঠলো। দরজার কাছে দাঁড়িয়ে থাকা প্রথম দুটি গুন্ডা মাথার কুলি উড়ে গিয়ে সাথে সাথে রক্তে ভেসে মেঝের উপর লুটিয়ে পড়লো। শ্যাট, ব্যাম্বুশ! সাফায়াত চিৎকার করে উঠল। কভার নাও! কিন্তু কভার নেওয়ার কোনো সুযোগ পিয়াস সুলিভান তাদের দিল না। গড়ের গাঢ় অন্ধকারের ভিতর থেকে এক ছায়ার মতো ছিটকে বের হয়ে এলো পিয়াস। তার দুই হাতে দুইটি 9mm পিস্তল। একের পর এক নিখুঁত ও নিদারুণ গুলিতে গুন্ডাদের বুক আর মাথা ঝাঁঝরা হয়ে যেতে লাগলো। পিয়াসের মুভমেন্ট এতটাই দ্রুত আর মারাত্মক ছিল যে গুন্ডারা লক্ষ্য স্থির করার সময়ই পাচ্ছিল না। প্রাঙ্গণে রক্তের বৃষ্টি নেমে এলো। পিয়াসের যেন কোনো রক্ত মাংসের মানুষ নয়, সে সাক্ষাৎ মৃত্যুর এক ভয়ঙ্কর রূপ। পিয়াস সুলিভান! সাফায়েত ভয়ে কাঁপতে কাঁপতে তার সাব মেশিন গান তুলে পিয়াসের দিকে এলোপাতাড়ি গুলি চালাতে লাগলো। পিয়াস একটি মেহগনি কাঠের আড়ালে পজিশন নিয়ে সেকেন্ডের মধ্যে নিজের পিস্তলের ম্যাগাজিন বদলে নিল। গুলির বিকট শব্দে পুরো বাংলো তরতর করে কাঁপছিল। পিয়াস পিলারের আড়াল থেকে বের হয়ে এসে সাফায়েতের মেশিন গান ধরা হাতে সরাসরি একটি গুলি চালালো। আ সাফায়েতের হাত থেকে অস্ত্র খসে পড়ে গেল। তার হাতের কবজি রক্তে ভেসে গেল। পিয়াস ধীর পায়ে হেঁটে সাফায়েতের কাছে এগিয়ে এলো। পিয়াসের টি-শার্টে সামান্য রক্তের ছিটা লেগে আছে। তার চোখে এক দানবীয় শান্ত ভাব। পিয়াস, আমাকে মেরো না। আমি আমি তোমাকে সব টাকা দিয়ে দেব। সাফায়েত হাঁটু গেড়ে মাটিতে পড়ে পিয়াসের পা আঁকড়ে ধরার চেষ্টা করলো। পিয়াস কোনো কথা বলল না। সে তার বাড়ি কমান্ডো বুট দিয়ে সাফায়েতের বুকের পাঁজরে সজোরে এক লাথি মারলো। সাফায়েত ছিটকে গিয়ে দেওয়ালের উপর পড়লো এবং রক্ত বমি করে দিল। পিয়াস সাফায়েতের চুলের মুঠি ধরে তাকে উপরের দিকে তাকালো। পিয়াসের কণ্ঠে এত নিচু আর বরফ শীতল ছিল সে সাফায়েতের আত্মার কাঁপন ধরে গেল। তুমি ভেবেছিলে আমার মৌরি আর তার বাচ্চার উপর হাত বাড়াবে? পিয়াস নিচু গলায় গর্জালো। তুমি জানতে না পিয়াস সুলিভান তার শিকারকে রক্ষা করার জন্য কতটা নির্মম হতে পারে? পিয়াস পিস্তলের নলটি সোজা সাফায়েতের কপালে টেকালো। শেষ গুলির শব্দে সাফায়েত চৌধুরীর নিথর দেহটা রক্তভেজা মেঝের উপর দপ করে পড়ে গেল। পুরো বাংলোর চত্বরে তখন সাফায়েত ও তার গুন্ডাদের রক্তাক্ত লাশের স্তূপ। ঠিক সেই মুহূর্তে বাইরের জুপ থেকে বের হয়ে এলেন ক্যাপ্টেন শাহেদ ও র্যাবের স্পেশাল স্কোয়াড জওয়ানেরা। তারা পুরো এলাকা কর্ডন করে নিল। স্পট ক্লিয়ার স্যার, ক্যাপ্টেন শাহেদ স্যালুট দিয়ে বললেন। পিস্তল
পিয়াস পিস্তলটা বেল্ট বেল্টে গুঁজে নিল। সে নিজের হাতের রক্তটুকু রুমাল দিয়ে মুছে স্টাডি রুমের দিকে পা বাড়ালো। তার চোখের তেজ এখনো কমেনি, তবে তার মন এখন কেবল একটি জায়গাতেই আটকে আছে, আন্ডারগ্রাউন্ড সেফ রুম। রাত 11টা। বাংলোর পাঙ্গল থেকে লাশ সরিয়ে ফেলা হয়েছে, মেজের রক্ত দাগগুলো মুছে সাফ করা হয়েছে। স্পেশাল কোয়াড জাউনেরা আবার তাদের পজিশনে ফিরে গেল। পিয়াস ধীরে ধীরে আন্ডারগ্রাউন্ড সেফ রুমের স্টিল দরজার সামনে এসে দাঁড়ালো। সে কিপ্যাডে হাত রেখে পাসকোড ডায়াল করলো। MAURIO9। অটোমেটিক স্টিলের দরজাটি সশব্দে খুলে গেল। ভিতরে আবছা আলোয় পিয়াস দেখতে পেল মৌরি ঘরের এক কোণে হাঁটু হাঁটু মুড়ে বসে আছে, তার বুকে শক্ত করে জড়িয়ে রাখা 3 মাসের বাচ্চাটা। মৌরির চোখ থেকে এখনো জলের ধারা গড়িয়ে পড়ছে, তার পুরো শরীর বয়ে কাঁপছে। পিয়াস ধীর পায়ে ভিতরে ঢুকলো। দরজা খোলার মৌরি উম, শব্দ শুনে মৌরি মাথা তুলে তাকালো। পিয়াসকে দাঁড়িয়ে থাকতে দেখে মৌরি বাচ্চার কথা ভুলে পিয়াসের দিকে দৌড় দিল। পিয়াস! মৌরি পিয়াসের বুকে আছড়ে পড়লো। সে পিয়াসের টি শার্ট আঁকড়ে ধরে কান্না ভেঙে পড়লো। আপনি ঠিক আছেন? আপনার গায়ে রক্ত কেন? কিছু হয়েছে? আপনার কিছু হয়নি তো? পিয়াস এক মুহূর্তে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে সে অনুভব করলো মৌরির দুহাত তাকে কতটা আঁকড়ে ধরে আছে। পিয়াসের শক্ত ও কঠিন হৃদয়ে 1000 ওয়াটের বিদ্যুৎ খেলে গেল। পিয়াস ধীরে ধীরে তার দুহাত বাড়িয়ে মৌরিকে নিজের বিশাল বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। পিয়াসের সে গভীর আলিঙ্গনে ছিল এক পরম সুরক্ষার ছায়া। সব শেষ হয়ে গেল মৌরি। পিয়াস মৌরির মাথায় নিচু চিবুক টিকিয়ে নিচু ও গম্ভীর স্বরে বলল, আরিফ সাফায়েত যারা তোমার দিকে চোখ তুলে তাকানোর দুঃসাহস দেখিয়েছিল, তারা কেউ আর এই দুনিয়ায় নেই। মৌরি মুখ তুলে পিয়াসের চোখের দিকে তাকালো। পিয়াসের কপালে আর গালে কয়েক ফোঁটা রক্তের দাগ, কিন্তু সেই বয়াল চেহারার পেছনে আজ মৌরি কোনো শত্রুতা দেখতে পেল না। দেখলো তার জীবনের একমাত্র রক্ষককে। আপনি কেন আমার জন্য এত বড় ঝুঁকি নিলেন? মৌরি ফিসফিস করে বলল, আমি তো তোমাকে আপন অপমান করেছিলাম। আমি তো আপনাকে অপমান করেছিলাম। পিয়াস আলতো করে মৌরির ঠোঁটের উপর নিজের বুড়ো আঙ্গুল রাখলো। কারণ তুমি আমার মাসুল 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 মৌরি। পিয়াস এক অদ্ভুত তপ্ত ও মায়াবী গলায় বলল, যে মাসুল আমি সারা জীবন আমার বাংলোয় আমার বুকের ভিতর আটকে রাখতে চাই। তুমি এক বিষাক্ত পিয়ালের বন্দি, আর এই বন্দি দশা থেকে তোমার মুক্তি নেই। মৌরি পিয়াসের বুকের উপর মাথা রাখলো। সে পিয়াসের দ্রুত চলার স্পন্দন স্পষ্ট শুনতে পেল। পিয়াস তাকে সুদের নামে সুদের নামে তুলে এনেছিল ঠিকই, কিন্তু সেই প্রতিশোধ আজ এক পরম অনুরাগে পরিণত হয়েছে। পিয়াস তাকে পৃথিবীর সব নির্দয়তা থেকে আড়াল করে নিজের বুকের এক নিরাপদ দুর্গ বানিয়ে দিয়েছে। বাচ্চাটা ঘুমের ঘোরে হালকা হাত নেড়ে উঠছিল। পিয়াল অন্য হাত দিয়ে বাচ্চাটার নরম কপালে আলতো স্পর্শ করলো। বাইরের ঝুম বৃষ্টি এখন থেমে গিয়েছে। ভোরের আলো ফুটতে আর বেশি সময় নেই। বাংলোর বরফ শীতল হাওয়া আজ এক নতুন উষ্ণতায় ভরে উঠেছে। মৌরি বুঝতে পারলো এই বিষাক্ত অনুরাগের জালেই লুকিয়ে আছে তার জীবনের সবচেয়ে বড় আশ্রয়, আর এই রক্ষক পুরুষটির ছায়ায় কাটাবে তার বাকি জীবন। সমাপ্ত। বিষাক্ত অনুরাগ। আরিশা মেহনুর। গল্প কেমন হয়েছে? গল্প পড়ায় ভুলভ্রান্তি হতে পারে, দয়া করে সবাই শুধরে নেবেন। গল্প কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন এরকম সুন্দর গল্প সবার আগে আপনি পেতে পারেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো গল্পে। সে পর্যন্ত সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।